সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুগণ ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1197তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ নাজমুল হোসেনের জীবনের হৃদয় কাঁপানো এক ভয়ঙ্কর রকম বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল বাসর করে বুঝতে পারি সে মানুষ না পরী। বাসর রাতে কোনো এক স্বামী তার স্ত্রীকে স্পর্শ করে বুঝতে পারে যে সে মানুষ না এক ভয়ঙ্কর পরী। এই গল্পটা বরিশালের প্রত্যন্ত এলাকার, যদিও গল্পটা আসলে পুরোটা গল্পে হচ্ছে আপনার খুলনার বিভাগের মধ্যে আছে, কিন্তু মানুষটা বরিশালের, এই জন্য বলি যে বরিশালের ভাই। মানে আমাদের এই পৃথিবীটা রূপকথার মতোই সাজানো। আমাদের এই পৃথিবীটা বড় বেশি বিচিত্রময়। পৃথিবীতে এমনও কিছু ঘটনা ঘটে বা পৃথিবীতে এমন কিছু জিনিস লুকিয়ে আছে যেটা আমি সাপ গলায় দিয়ে বললেও আপনি বিশ্বাস করবেন। আমাদের এই পৃথিবীটা যে কতটা বিচিত্র আপনি আপনার হাতের মোবাইল ফোনটা দিয়ে বুঝতে পারবেন যদি আপনি লেখেন যে আমি মহাকাশ সম্বন্ধে জানতে চাই। শুধু মহাকাশ গবেষণা করলেই আপনার এই পৃথিবী নিয়ে ধারণাটাই পাল্টে যাবে। বিচিত্র রকম এই পৃথিবীতে বিচিত্র রকমের কত ঘটনা ঘটে। এই ঘটনারই একটা অংশ বরিশালের ভাই নাজমুলের জীবনের এই তাজ্জব গল্পটা। আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত নাজমুলের গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে বরিশালের ভাই নাজমুলকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমাদের পরিবারে আরও রয়েছে আমার ছোট একটা বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলা করা কোনো এক ছোট্ট মায়াবী গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ফেরিওয়ালা। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা ফেরি করে করে সরিষার তেল বিক্রি করে। তেল বিক্রেতা হিসাবে আমার বাবা আমাদের এলাকাতে অনেক পরিচিত একজন মানুষ। আমি ছোটোবেলা থেকে খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি, একেবারে কমই পড়াশোনা করি। এবং যেদিন স্কুল বন্ধ থাকতো ওই দিন আমি আমার আব্বার সাথে সরিষার তেল নিয়ে সরিষার তেল বিক্রি করার জন্য, খাঁটি সরিষার তেল বিক্রি করার জন্য গ্রামগঞ্জে আব্বার সাথে চষে বেড়াইতাম, হেঁটে বেড়াইতাম এবং আব্বার কাজে একটু সহযোগিতা করতাম। এরকম করতে করতে আমি প্রাইমারি স্কুলের গণ্ডি পার করি এবং প্রাইমারি স্কুলের গণ্ডি শেষ করার পরে আমি আর হাই স্কুলে ভর্তি হই না। একে তো আমার আব্বা হচ্ছে ব্যবসা করতো, আমি আব্বার ব্যবসায় সাহায্য সহযোগিতা করব। আর দ্বিতীয়ত আমি আসলে পড়াশোনার প্রতিও খুব বেশি একটা ভালো ছিলাম না। যেহেতু পড়াশোনার প্রতি ভালো ছিলাম না, তখন আমি চিন্তা করলাম যে আমি আমার আব্বুকে সময় দিই বা আব্বুর কাজে একটু সাহায্য সহযোগিতা করি, এটাই হয়তো আমার কাজে আসবে। আমি তখন আমার আব্বুকে বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করতে শুরু করি। এমনভাবে আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। এই মধ্যে আমার আর কোনো ঘটনা নেই। আমার বয়স তখন প্রায় বিয়ের বয়সের কাছাকাছি, 20-21 বছরের কাছাকাছি। ওই মুহূর্তে আমি আমার ছোটো বোনটাকে বিয়ে দিই। আমার যে ছোটো বোনটা ছিল ওইটাকে বিয়ে দিই। এবং আমার বাবা কিন্তু তখন আর ফেরি করতো না। বাবা তখন অনেকটা অসুস্থ হয়ে যায়। আগের মতো আমার বাবার পায়ে শক্তি ছিল না যে সরিষার তেল কাঁধে নিয়ে মাইলের পর মাইল হেঁটে বেড়াবে। আমার আব্বার সেই শক্তি নেই, যার জন্য আমি তখন নিজেই ফেরি করে বেড়াতাম। আমার আব্বাকে আমি তখন রেস্টে পাঠাই দিই। আমার আব্বা তখন ঘরের মধ্যে থাকে, আল্লাহ বিল্লাহ করে, জিকির আজকার করে। এরকমভাবে আব্বা তখন তার সময়গুলো পার করতেছিল। আমার ইনকামের টাকায় আমি ছোটো বোনটাকে বিয়ে দিয়ে দিই এবং আমার যে ছোটো ভাইটারা আছে আমি তারা পড়াশোনা করাই। সে একটা মাদ্রাসা লাইনে পড়াশোনা করতো। ওই মুহূর্তে আসার পরে পরিবার থেকে তখন সিদ্ধান্ত নেওয়া হলো আমাকে বিয়ে করাবে। আমার আব্বা আম্মা মা সবাই মিলে সিদ্ধান্ত নিল আমাকে বিয়ে করাবে, আমার জন্য মেয়ে দেখবে। তো আসলে বিয়ে করা জিনিসটার প্রতি আমার কখনোই কোনো রকমের চিন্তাভাবনা আসে নাই যে আমি একটা পুরুষ মানুষ, আমাকে বিয়ে করতে হবে, আমাকে সংসার করতে হবে। এই জিনিসগুলো নিয়ে আমি কখনোই ওভাবে কোনো কিছু চিন্তা করি নাই। যখন আব্বা আম্মা বলতে শুরু করলো যে তারা আমাকে বিয়ে করাবে, তারা মেয়ে দেখতেছে এখানে সেখানে, তো আমিও তখন তাদের প্রস্তাবে রাজি হলাম যে ঠিক আছে বিয়ে শাদী করবো। কারণ আমার মায়েরও বয়স হয়েছে, বাবারও বয়স হয়েছে, আব্বা আম্মাকে দেখাশোনা করার মতো কেউ নেই পরিবারে। তো এই জন্য বিয়ে করলে হয়তো আমার আব্বা আম্মার কাজে আসবে। এটার জন্য আমি তখন বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। এবং বিয়ের জন্য রাজি হওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় মেয়ে খোঁজে এবং আমাকে নিয়ে মেয়ে দেখায়। কিন্তু ভাই বিশ্বাস করেন তাদের দেখানো একটা মেয়েও আমার পছন্দ হয় না, আমার ভালো লাগে না। মানে যেরকম মেয়েগুলো আমাকে দেখায়, কোনোটা হচ্ছে আপনার অনেক লম্বা,
কালো, আবার কোনোটা হচ্ছে খাটো ফর্সা, মানে আমার যেরকম মন মতো আমি চাচ্ছি এরকম মন মতো পাই না। 5-6টা মেয়ে আমাকে দেখাইলো এবং দেখানোর পরে আমার কোনো মেয়েরে ভালো লাগে নাই। তো ভালো না লাগার কারণে আব্বা বিভিন্ন জায়গায় আমাকে মেয়ে দেখাইয়া একটা পর্যায়ে আমার আব্বা খুব ক্লান্ত হয়ে গেল। আমার আম্মাকে বলে দিল যে আমি আজকের পর থেকে আর নাজমুলের মেয়ে খুঁজতে, মানে নাজমুলের জন্য মেয়ে খুঁজতে যাব না। এখন নাজমুলের বিয়ে বলো নাজমুলে করার জন্য, ওর কোথায় পছন্দ আছে, ও কোথায় ভালোবাসবে, ওর কি এটা ওর চিন্তা, আমরা আর ওকে বিয়ে করাতে পারবো না। একবার যে আমার আব্বা তখন আর মেয়ে দেখা বন্ধ করে দেয়, কারণ খুব বেশি ক্লান্ত হয়ে গেছে। আজকে এখানে কালকে এখানে বিভিন্ন জায়গায় আমাকে মেয়ে দেখাইছে, বাট আমার তো কোনো মেয়েরই পছন্দ হয় না আর আমি কোনো মেয়েরই বিয়েও করতেছি না। এবার আব্বু রেগে মেগে আমার উপর দায়িত্ব দিয়ে দিল। আমি এবার কি করতাম, যখনই সরিষার তেল বিক্রি করার জন্য আপনার বিভিন্ন জায়গায় যাইতাম, তখন আমার টার্গেট থাকতো যে আমি একটা মেয়ে দেখব। তো তেল বিক্রি করার নাম করে আমি তখন গঞ্জে গঞ্জে, মানে আপনার পাড়ায় পাড়ায় হেঁটে হেঁটে মেয়ে দেখতাম। এমন করতে করতে আমাদের গ্রাম থেকে মোটামুটি বেশ দূরের একটা গ্রাম, অনেক বেশ দূরের একটা গ্রাম, সেই গ্রামের একটা মেয়েরে আমার ভালো লাগে। সরিষার তেল বিক্রি করার সময় মেয়েটা আসে তেল কেনার জন্য, আমি তার কাছে তেল বিক্রি করি, মেয়েটা আমার কাছে থাকে না, কয়েক মিনিট থেকেই তেল কিনে চলে যায়। তো সেই পাড়ারই একটা ভাবি আছে, ওই ভাবিরই কিন্তু আমি আবার মাঝে মাঝে বাকিতে তেল দিতাম। তো ওই ভাবির সাথে আমার একটা ভালো পরিচিতি আছে। আমি তখন ভাবিরে জিজ্ঞেস করলাম যে ভাবি, একটু আগে যে মেয়েটা এখানে আসছিল, আমি যে মেয়েটার সাথে কথা বললাম তেল নিয়ে গেল, এই মেয়েটার ঘর কোথায়? পরে আমাকে আঙ্গুল দিয়ে দেখাই দিল যে ওইটা তার ঘর। তো ঘর দেখে আমার কাছে মনে হলো যে একটু মোটামুটি নিম্নবিত্ত, কারণ ঘরের কোয়ালিটি অতটা ভালো না। তাই আমি বললাম মেয়েটার বাবা কী করে? পরে আমার বলে আপনি এত কথা জিজ্ঞেস করতেছেন, আপনি কি বিয়ে করবেন নাকি ওই মেয়েরে? আমি বললাম না ভাবি, আমি বিয়ে করব না, তবে আমাদের এলাকার একজন ভাই আছে, সে পাত্রী খুঁজতেছে। এখন আমাকে সবসময় বলে তুই তো বিভিন্ন জায়গায় যাস, মেয়ে দেখিস, এখন যদি কোনো একটা মেয়ে তোর ভালো লাগে তাহলে আমারে বলিস, আমি ওইটারে বিয়ে করব। এরকমভাবে আমার ভাই আমাকে বলছে। তো ভাইয়ের জন্য মেয়ে দেখতেছি, এই মেয়েটার সম্বন্ধে আমি একটু জানতে চাই। পরে ভাবি আমারে বলে যে ওর নাম হচ্ছে ফাহমিদা, ওদের ঘর হচ্ছে এইটাই, আর ওর বাবা কৃষিকাজ করে, ওর ভাই আছে, বড় ভাই কী জানি করে খুলনা শহরে। তো আমি ওইটুকুই জানি ওর বড় ভাই কী করে, তবে খুলনায় থাকে, আর ওর বাবা কৃষিকাজ করে, আর ওরা 2 বোন, মানে ও একটা আর ওর ছোটো আরেকটা আছে। আর ছোটোটা হচ্ছে প্রতিবন্ধী, এটাও বলে ছোটোটা হচ্ছে একটু মানসিক প্রতিবন্ধী। তো সুন্দরের মধ্যে ওই সুন্দর লম্বা টম্বা আছে, ও ভালো আছে। পরে ভাবির সাথে কথাবার্তা বইলে আমি তখন বললাম যে ঠিক আছে। ওই দিন আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আমার আম্মারে আমি ঘটনাটা জানাইলাম। আম্মারে ঘটনা জানাইছে, আম্মু তখন আমারে বললে যে তুই কাগজের মধ্যে ঠিকানা সব কিছু লিখে দিয়ে যা, এরপরে আমি তোর আব্বুরে পাঠাবো নি। আম্মু যেরকম করে বললো এরকম করে আমি তখন কাগজের মধ্যে ওই মেয়ের সমস্ত বাড়ির ঠিকানা, অ্যাড্রেস সব কিছু লিখে দিয়ে দিলাম। আমার আম্মা এটা হাতে নিল এবং হাতে নেওয়ার পরে আমার আব্বারে দিল। আব্বারে দেওয়ার পরে আব্বা এর পরের দিনে ওই মেয়ের পরিবারে ঘটক পাঠিয়ে দিল। এবং ঘটক পাঠিয়ে দেওয়ার পরে মেয়ের পরিবার থেকে তখন বলা হলো যে ঠিক আছে, মানে আমাদের এখানে আসবে আমাদেরকে দেখার জন্য। এর 2 দিন পরে মেয়ের পরিবার থেকে লোকজন আসলো, আমাদেরকে দেখলো, এবং আমরাও মেয়ে দেখতে গেছি। মেয়ে দেখতে যেদিন গেছি ওই দিন ওই ভাবির সাথে আমার দেখা। ভাবি আমারে বলে কই কোন ছেলের জন্য মেয়ে দেখছিলেন, তা আমারে দেখান। আমি বললাম ভাবি আপনার কাছে মিথ্যে বলছি, আসলে আমারই মেয়েটারে পছন্দ হয়েছে, আমি তারে বিয়ে করব। ভাবি তখন আমারে বলে মাশাল্লাহ, তো এই কথাটা আগে বলেন নাই কেন? আমি বললাম আগে বলি নাই, আমার লজ্জা লাগছে এই জন্য। বলে তো বিয়ের কথাবার্তা কি হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ, মোটামুটি কথাবার্তা শেষ, এখন 3 তারিখের বাকি আছে, 3 তারিখ হবে। বলে যদি আপনার জন্য হয় তাহলে একটা কথা বলতে পারি। আমি বললাম কি কথা? বলে যেহেতু আপনি বিয়ে করবেন, এতদিন তো বলছিলেন যে আপনার বন্ধুর জন্য বা আপনার এলাকার লোকের জন্য, এই জন্য আর আমি এটা বলি নাই, যেহেতু আমার পাড়ার মেয়ের বদনাম আমি করতে চাই না। তো এখন যেহেতু আপনি বলছেন এটা আপনার জন্য, তখন আমার কথাটা বলতে হবে। আমি বললাম কি কথা ভাবি তাইলে বলেন। বলে এই মেয়েটার একটু জিনের সমস্যা আছে। আমি বললাম জিনের সমস্যা মানে আমি না বুঝি না আপনার কথা, জিনের সমস্যা কি? পরে বলে এই মেয়েটার সাথে একটা কালো জিন আছে, এই জিনটা মাঝে মাঝে মেয়েটাকে ধরে এবং মেয়েটাকে মারে, এবং 2 দিন পর পরে মেয়ের পরিবার হচ্ছে কবিরা জানে, হুজুর আনে, খোনা নাচে, বাড়ি বন্ধ করে মেয়েরে তাবিজ তুমান পরায় এবং আস্তে আস্তে ঠিক করে। এরপরে আবারও মেয়ে যেই সে হয়ে যায়, এরকম মেয়ের একটা মানে জিনের একটা সমস্যা আছে। আমি ভাবির কথাটা শুনে বললাম যে ভাবি তো এটা কী ধরনের কথা আগে বলেন নাই, তাই তো এখন তো মনে হয় বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাচ্ছে। পরে ভাবি আমার বলে তাই এমনি সমস্যা নয়, মেয়েটা দেখতে শুনতে ভালো আছে, এই পাড়াতে আপনি এত সুন্দর মেয়ে আর পাবেন না, আর ও সবচেয়ে বেশি সুন্দরী আমাদের এলাকাতে। তো এরপরও ভাবির কথাটা শুনে আমি আস্তে আস্তে করে মায়ের কানে গেলাম। মায়ের কাছে গিয়া মায়েরে বলার সাহস পাইলাম না, বাবারে বললাম যে বাবা বিয়ের 3 তারিখ যে ঠিক করতেছ এই ঘটনা। আমার আব্বা শোনা পর আমার বলে তুই পাগল হয়ে গেছিস, এগুলো কোনো কথা? এগুলো কোনো কথাই না।
এটা কোনো বিষয় না। আর খবরদার এই নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবি না এখন, আর বিষয়টা এখানেই বন্ধ রাখ। আর এগুলো কোনো কথা নাকি যে জিনভূত বলতে কিছু আছে নাকি পৃথিবীতে? দেখ, এরকম সুন্দর মেয়ে আর পাওয়া যাবে না। আমরা মেয়েটাকে পছন্দ করছি, মেয়েটা দেখতে শুনতে ভালো, সর্বদিক থেকে ঠিক আছে, তা এই মেয়েটাকে তোরে বিয়ে করাবো, বাবা না ভালো, আর এই বিষয়টা নিয়ে কোনো কথা বলিস না। তা আব্বু যখন এরকম করে আমাকে মোটামুটি ধমক দিয়ে আমাকে ঠান্ডা করে ফেললো, আমি তখন বললাম যে আব্বা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, অ্যান্ড তুমি যেটা ভালো মনে করো তাহলে সেটাই করো। এরপরে এই ফাহমিদা মেয়েটার সাথে আমার বিয়ের দিন তারিখ ক্ষণ সব কিছু ঠিক হয়ে গেল, এবং আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হলো। সব কিছু ঠিক হওয়ার পরে একটা পর্যায়ে আমি তখন এই মেয়েটাকে মানে পারিবারিকভাবে ছোটোখাটো কোনো অনুষ্ঠান করে আমি তখন তার বাড়িতে নিয়ে গেলাম। তো বাড়িতে নিয়ে গেলাম বলতে এখানে একটা ঘটনা আছে, মানে বাড়িতে নিয়ে যাব। বিয়ের দিন তারিখ ঠিক হলো, আমি বিয়ে করার জন্য গেলাম, এবং বিয়ে করার জন্য যখন ওখানে গেছি, মানে যেদিন আমার বিয়ে হবে দুপুরবেলা, ওই দিন মানে এর আগের রাত থেকে মেয়ের একটু সমস্যা দেখা দিছে। এবং সমস্যা দেখা দেওয়ার পরে মেয়ের আব্বা কবিরাজ আনছে, খোনার আনছে, এবং আমরা যেদিন বরযাত্রী সেজে গেছি বিয়ে করার জন্য দুপুরবেলা, এবং ওই দুপুরে যে ওখানে প্রায় বিকেল হয়ে গেছে, যেহেতু আমাদের এলাকা থেকে মোটামুটি বেশ দূরে ছিল, এবং বিকেল হয়ে যাওয়ার পরে মেয়েটা নাকি অজ্ঞান হয়ে গেছে। মানে কাজী বিয়ে পড়াইতে গেছে, বিয়ে পড়ানোর পরে মেয়েটা মানে বিয়ে পড়াইতেছে ওইখানে জ্ঞান হারিয়ে ফেলে। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে সবাই তো ওইটা নিয়ে টানাঘোষা করতেছে যে কী ব্যাপার, বিয়ে পড়াইতে গেল কাজী, মেয়ে জ্ঞান হারিয়ে ফেললো, ঘটনা কি? সবাই তখন বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে গেল যে জ্ঞান হারিয়ে ফেলার কারণ কি। আমার মা, আমার খালা, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই মেয়ের কাছে গেল, কিন্তু মেয়ের মানে আর জ্ঞান ফিরে আনতে পারে না। পরে মেয়ের বাবা করলো কি, গোপনে গিয়া ওই কবিরাজকে নিয়ে আসলো, এবং আনার পরে কবিরাজ তখন কেমনে মেয়েরই ঠিক করলো। এবং ঠিক হইতে হইতে মেয়ে প্রায় মাগরিবের পর হয়ে গেছে, মানে মাগরিবের অনেক পরে মেয়ের জ্ঞান ফিরে আসছে। এবার জ্ঞান ফিরে আসার পরে আমার আব্বা বলতেছে তাহলে আমরা বিয়ের কাজ সম্পূর্ণ করে ফেলি। তখনও কিন্তু আমার বাবার মনে কোনো রকমের সন্দেহ আসতেছে না যে বিয়ের রাতে মানে বিয়ের দিনে মেয়েটা এভাবে জ্ঞান হারিয়ে ফেললো, তার মানে মেয়েটার মাঝে তো অবশ্যই ভয়ানক কোনো না কোনো একটা সমস্যা আছে, যদি এভাবে জ্ঞান হারিয়ে ফেলতে পারে না। তো এই মানে আমার আব্বার এইসব নিয়ে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ভাবনা নাই যে আব্বার কথা হচ্ছে বিয়ে আছে, বিয়ে করে ফেলবে, এরকম কোনো কিছু হবে না। তো আমাকে বিয়ে করালে, এবং বিয়ে সাথে শেষ হতে রাত্র প্রায় 9:30 মতো বেজে গেছে, মানে সম্পূর্ণ এই শেষ হতে 9:30 বেজে গেছে। তো 9:30 বেজে যাওয়ার পরে আমার আব্বা তখন মেয়ের বাবা তখন বলতেছে রাত যেহেতু 9:30 বেজে গেছে, তো আপনাদের এলাকা তো অনেক দূরে, অনেক দুর্গম, এবং রাস্তাঘাটও খুব বেশি একটা ভালো না, ডাকাতিও হতে পারে বা চিন্তাও হতে পারে, চুরি ডাকাতি হতে পারে। একটা কাজ করি তাহলে মেয়ে আর মেয়ের জামাই না হয় আজকে আমার বাড়িতেই থাকুক। এই কথা হচ্ছে ফাহমিদার বাবা বলছে। ফাহমিদার বাবা এটা বলার পরে আমার আব্বা তখন বলতেছে না না না, এটা কেমন কথা, ছেলে তার শ্বশুরবাড়িতে বাসর ঘর করবে, এটা তো আমাদের কাছে ভালো লাগে না। এরপর আমি ছেলের সাথে জিজ্ঞেস করি, ছেলে যদি রাজি হয় তাহলে আমার কোনো সমস্যা নাই। আমার আব্বা তখন আমার কাছে এসে কানে এটা আমাকে জানাইলো। জানানোর পরে আমি তখন আব্বারে বললাম, আব্বা খবরদার এই কথায় একবারও রাজি হবা না, আমি আমার বউ নিয়ে যাবো, রাত যদি 3টা বাজে 4টাও বাজে আমি আমার বউ নিয়ে যাবো, আমি আমার বউর এই বাড়িতে রেখে যাবো না, বা আমি আমার বউর সাথে এই বাড়িতে থাকবো না। আমার আব্বা তখন গিয়া মেয়ের বাবারে বলে দিল যে না, আমার ছেলে রাজি নাই, ছেলে তার বউ নিয়ে যাবে। এখন মেয়ের বাবা বলতেছে বিয়ে যেহেতু হয়ে গেছে তাহলে এটা আপনাদেরই ঘরের বউ, এখন আপনারা যেভাবে বলেন সেভাবেই হবে, আপনারা যেভাবে রাখেন সেভাবেই তো রাখতে হবে, আর বাইরে তো যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাহলে ঠিক আছে নিয়ে যান। এরপরে সব কিছু রেডি করে গাড়িতে উঠতে প্রায় রাত 10টা বেজে গেছে। রাত 10টা যখন বেজে গেছে তখন আমরা আস্তে আস্তে করে রওনা দিলাম। আমাদের 2টা গাড়ি ছিল, আমার একটা প্রাইভেট কার ছিল, আর আরেকটা গাড়ি ছিল। আমরা 3টা গাড়ি নিয়ে গেছিলাম, একটা গাড়ি চলে আসছে। তো এরকমভাবে রওনা দেওয়ার পরে যখন মেইন রোড দিয়ে রওনা দিলাম, আমাদের ড্রাইভার সাহেব যে গাড়ি চালাচ্ছে সে বলতেছে যে নাজমুল ভাই একটা কথা বলি, যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এটা তো মেইন রোড, এবং মেইন রোড দিয়ে মাঝে মাঝে ডাকাতি হয়, এরকম অনেক খোঁজখবর পাইছি, রাস্তার মধ্যে গাছ টাছ ফেলে দিয়ে ডাকাতি হয়। তো একটা কাজ করি না হয় আমরা গ্রামের রুটে দিয়ে যাই, মানে গ্রামের যে রাস্তা আছে গ্রামের রাস্তা দিয়ে যাই, আর গ্রামের রাস্তা দিয়ে গেলে এরকম কোনো সমস্যা আশা করি হবে না। এই কথা যখন আমার ড্রাইভার বললো, আমি তখন আমার আব্বা আমার পিছনে গাড়িতে ছিল, গাড়ি দাঁড় করে আমি ড্রাইভার আমার আব্বার কাছে পাঠাইলাম। আমার আব্বার সাথে ড্রাইভার আলোচনা করে বলতেছে হ্যাঁ আপনার আব্বা একই কথা বলতেছে, এই রাস্তা দিয়ে গেলে ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। আপনার আব্বাও বলতেছে রাস্তা চেঞ্জ করার জন্য, রাস্তা পরিবর্তন করার জন্য। আমি বললাম ঠিক আছে তাহলে রাস্তা পরিবর্তন করেন। এরপরে রাস্তা পরিবর্তন করলো, এবং রাস্তা পরিবর্তন করে ভিতরের একটা রাস্তা দিয়ে, মানে গলির ভিতরে একটা রাস্তা দিয়ে ওইখান দিয়ে তখন গাড়ি ঢুকিয়ে দিয়েছে যে এদিক দিয়ে বেরোবে। এদিক দিয়ে তখন যাচ্ছে, এটা তো গ্রামীণ রাস্তা, গ্রামের রাস্তা, একেবারে দুর্গম রাস্তা ভাঙা টাঙা, খুব বাজে অবস্থা, রাস্তার কন্ডিশন ভালো না। এই রাস্তা দিয়ে তখন আস্তে আস্তে করে যাচ্ছে, এবং আমিও তখন যাচ্ছি, কি আর করব।
ভাঙা রাস্তা, খুব বেশি ঠ্যাংনাচ্ছে। এমন করতে 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 একটা জায়গার মধ্যে এসে হঠাৎ করে গাড়িটা থেমে গেল। গাড়িটা থেমে গেল বলতে গাড়িটার স্টার্ট বন্ধ হয়ে গেল। এবং স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের পিছনে যে গাড়িটা আসছে একইভাবে ওই গাড়িটাও আমাদের পিছনে ওইটারও স্টার্ট বন্ধ হয়ে গেল। দুই ড্রাইভারে তখন নামছে গাড়ি থেকে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, একেবারে নীরব নিচ্ছিন্ন একটা জায়গা। পাশেই হচ্ছে একটা মানে লাইক মন্দিরের মতো আছে। এটা আসলে অনেক পুরনো একটা মন্দির, একটা গাছ আছে, অনেক বড় একটা বট গাছের নিচে মন্দিরটা। ওই জায়গার মধ্যে গাড়িটা থেমে গেল। আমরা প্রায় ওখানে ছিলাম আপনার 10-15 জনের মতো, দুই গাড়িতে মিলিয়ে 15-16 জনের মতো আসি। সবাই তখন একে একে গাড়ি থেকে নামলো, শুধুমাত্র বউ বসে আছে। তো গাড়ি থেকে নামার পরে আমাদের গাড়িটা ঠিক হইতেছে না, ওইটাও ঠিক হয় না। মানে দুইটা গাড়ি এইভাবে একই জায়গার ভিতরে নষ্ট হয়ে যাওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। ড্রাইভার সাহেবকে বললাম যে দুইটা গাড়ি একইভাবে কেন নষ্ট হয়ে যাবে। ড্রাইভার বলতেছে, ভাই যে রাস্তা দিয়ে আসছি এই রাস্তা তো অনেক ভাঙা টাঙা, হয়তো ইঞ্জিনে কোনো সমস্যা হতে পারে, যেহেতু পুরনো দিনের গাড়ি। তাই আমি বললাম যে তাহলে তাড়াতাড়ি দেখেন কি করা যায়। এরকম করে দেখতেছে, এরই মাঝে হঠাৎ করে আমার আব্বা বলতেছে, আরে তুই কি পাগল নাকি? তা বউরে গাড়ির মধ্যে একা একা রেখে তুই চলে আসছিস কেন? গাড়িতে যা। আমি বললাম, আব্বা কি বলেন, গাড়িতে যাবো? বলেও গাড়িতে একা একা বসে আছে, বউ তুই গাড়িতে যা। এই বলার পরে আমি তখন গাড়ির মধ্যে ঢুকলাম। এবং গাড়িতে ঢুকার পরে আমি অবাক হয়ে গেলাম। মানে গাড়িতে ঢুকে আমি দেখতেছি আমার বউ, মানে ওর যে জুতা আছে, মানে বিয়ের জন্য আমি যে জুতা দিছি ওই জুতাটা মানে হাতে নিয়ে বসে আছে ওইখানে, এবং কেমন করে কি জানি মিসকে মিসকে হাসতেছে। এটা দেখার পরে আমি গাড়িতে উঠা মাত্রই ও তখন ধাপ ধাপ করে আমাকে জুতা দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে দিছে। কয়েকটা বাড়ি দিয়ে দেওয়ার পরে আমার গালে মানে বাড়ি দিয়ে দিও। জুতার বাড়ি খাওয়ার পর আমি বললাম, কী ব্যাপার, তুমি আমার জুতা দিয়ে মারলা কেন? আমার বলো, ইচ্ছে হয়েছে মারছি। তুই আমার সাথে বসছিস কেন? তুই আমার কাছ থেকে দূরে যা। আমি ওর আচার আচরণ কিছু বুঝতেছি না, কি করতেছে। আমি বললাম, মানে আমি তো তোমার কথা কিছু বুঝতে পারতেছি না, এটা কী বলতেছো? আমি তোমার কাছ থেকে দূরে যাবো মানে? আমি তোমার হাজব্যান্ড, আমি তোমার স্বামী, আর তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরাই দিচ্ছ। ও আমাকে তখন জুতা দিয়ে থাপ থাপ করে আরও 8-10টা বাড়ি দিয়ে দিল। আমি তখন গাড়ি থেকে বেরিয়েছি। গাড়ি থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে আব্বা আমারে বলে, কিরে তুই গাড়ি থেকে বেরিয়ে গেলে কেন? তোর বউ গাড়ির মধ্যে একা, তুই বেরিয়ে গেলে কেন? গাড়ির মধ্যে কেউ নেই। পরে আমি তো আর আব্বার কাছে বলতে পারি না যে ও আমাকে জুতা দিয়ে মারছে, বা ওর আচার আচরণ আমার কাছে সুবিধার মনে হয় না। পরে আমাদের এখানে আরেকটা মেয়ে আছে, ও হচ্ছে আমাদের সাথে, মানে আমার গাড়িতেই ছিল, ছোট মেয়েটা আর কি। ওরা আমার বাইস্তি হয়, মানে আরেক ঘরের বাইস্তি। আমি ওর বাইস্তিরে বললাম, একটা কাজ কর, তুই গিয়া নতুন বউর সাথে বস, আমি এখানে আসি। পরে ও বলতেছে, আমার আব্বা বলতেছে তুই যাবি না, ও যাবে। তা মেয়েটারা বলতেছে, আচ্ছা মা ঠিক আছে, যা তো তুই যা, তুই গিয়া একটু ওর সাথে বয় যা। আমি ওরে বললাম। তো বলার পরে এরপরে আমার আব্বা যখন বলছে, মেয়ে তখন গেছে। মেয়ে ভিতরে ঢুকে মেয়ে দিছে চিৎকার, মানে চিৎকার দিয়ে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে মেয়ে তখন সবার কাছে বলতেছে বউ নাকি হাসতেছে, মাথার চুল টানতেছে, খারাপ একটা অবস্থা। এই বলার পরে আমার আব্বা তখন সবাই মিলে দৌড়ে তখন গাড়ির মধ্যে গেল, এবং যাওয়ার পরে ওই গাড়ির মধ্যে হাসাহাসি করতেছে, চুল টানতেছে। আমার আব্বা ভিতরে ঢুকা মাত্রই ওই আমার আব্বারে মারতে শুরু করছে। এবার 2-3 জন মহিলা ছিল, তারা সবাই ভিতরে ঢুকছে ওকে ধরার জন্য। ওই মনে হচ্ছে ভাই পুরোটা গাড়ি ভেঙে ফেলবে, এইরকম একটা অবস্থা যে গাড়ির দরজা জানালা ভেঙে ফেলার মতো অবস্থা। ওরে কেউ এই গাড়ির ভিতরে ধরে রাখতে পারতেছে না। ও মানে কী যে করতেছে, মানে এমন একটা অবস্থা। তখন আমি আর বুঝতে পারতেছিলাম না কি করব। ওই মুহূর্তে আমাদের গাড়ির মধ্যে একজন হুজুর ছিলেন। হুজুর বলতে তিনি এমনি একটু দোয়া দরুদ ভালো জানতেন আর কি, একটু মানে ভালো টাইপের লোক। তিনি তখন এই অবস্থা দেখে তিনি দোয়া পড়তে শুরু করছে। সবাইরই বলতেছে, আপনারা সবাই দোয়া পড়েন, সবাই আল্লাহরে ডাকেন, এখানকার পরিস্থিতি তো ভালো মনে হচ্ছে না। একে তো পাশে রয়েছে এক ভয়ঙ্কর বটগাছ, তার নিচেই হচ্ছে মন্দির, আর এখন আমাদের বউয়ের এই অবস্থা হয়ে গেল। আপনারা তো সবাই দোয়া পড়েন। আমরা সবাই দোয়া দরুদ পড়তে শুরু করলাম। ওই তখন গাড়ি থেকে বেরোইছে, আমার বউ গাড়ি থেকে বেরোইছে। ওরা কেউ ধরে রাখতে পারে না, ওর কাছেও কেউ ভয় আর যায় না। গাড়ি থেকে বেরোয় আর ড্রাইভারের কাছে আসছে। ড্রাইভার তো তখন দপ করে কাঁপতেছে। আশ্চর্য ঘটনা হচ্ছে, ড্রাইভারের কাছে এসে সম্পূর্ণ পুরুষের কণ্ঠে ড্রাইভারে বলতেছে, এই বেটা তুই কি ঠিক করিস? এটা জীবনেও ঠিক হবে না, তুই কি ঠিক করিস? ড্রাইভার তখন তো মানে ও মানে বুঝতে পারতেছে না ও কী করবে। পরে আমার আব্বা গিয়ে বলতেছে, মানে একদম পুরো পুরুষের কণ্ঠ, কোনো নারীর কণ্ঠ কিন্তু ওর মাঝে নাই। আমার আব্বা গিয়ে বলতেছে, বৌমা তুমি গাড়িতে গিয়া বসো। ওই আমার আব্বার দিকে তাকিয়ে বলতেছে, এই তুই বৌমা কারে বলতেছিস? কে তোর বৌমা? আমি তোর বৌমা? আমি তোর ছেলে, আমি কিভাবে তোর ছেলের বউ হব? আমার আব্বা তখন বুঝতে পারতেছিল না কি করবে। আমারও ভয়ে হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এবং ও তখন কী করলো, ভিতরে ঢুকলো।
মানে ওই মন্দিরের ওইদিকে হেঁটে হেঁটে যাচ্ছে, যা বলতেছে মানে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কেউ আর ওর পিছনে যায় না। এবং মন্দিরের ওইখানে ও গিয়ে ওইখানে পুজো দিতে শুরু করছে, মন্দিরের সামনে বসে ও পুজো দিতে আছে। মানে ওই যে হিন্দুরা যে কীর্তনগুলো পড়ে না, এরকম কীর্তন পড়তেছে। এরই মাঝে ড্রাইভার, হেল্পার, লোকজন যা আছে সব এই জায়গা থেকে পালাইছে। আমি, আমার আব্বা, আমরাও দৌড়ে গাড়িটার ওইখানে রাইখেই সবাই দৌড়াতে শুরু করলাম সামনের দিকে। এরকম করে হাঁটতে হাঁটতে মেলা দুই সামনে যাওয়ার পরে একটা হিন্দু বাড়ি পাইলাম, একটা বলতে কয়েকটা হিন্দু বাড়ি। এই হিন্দু বাড়িতে ঢুকে সবাই ডাকতে শুরু করলাম, মা গো, বাবা গো, আপনারা কে আছেন, আপনারা আসেন, আমরা বিপদে পড়ছি। এবার হিন্দু পাড়ার মানুষগুলো বেরিয়ে আসো সবাই, এবং বেরিয়ে এসে বলে কি হয়েছে। আমরা বলতেছি এই ঘটনা, আমরা তো নতুন বউ নিয়ে রওনা দিছি, এই বট গাছটার নিচে এমন এমন সমস্যা হয়েছে, আমাদের দুটো গাড়ি বন্ধ হয়ে গেল, এরপর আমাদের বউর সাথে এই সমস্যা। পরে ওই পাড়ার লোকেরা বলতেছে আমরা তো এখানে একটা আমাদেরও মন্দির ছিল, হিন্দু মন্দির, এই সমস্ত সমস্যাগুলোর কারণে আমরা মন্দিরটা বন্ধ করে দিছি। এখানে বিভিন্ন মানুষ গেলে লাশ দেখতে পাইতো, অনেকে ডাইকে নিয়ে যাইতো, অনেকে মারতো, এবং এটার পাশে দিঘি আছে, অনেকে ধাক্কা দিয়ে দিঘিতে ফালাই দিত, এবং প্রতিদিনই কোনো না কোনো ঘটনা এই রাস্তা দিয়ে ঘটে। আপনারা এরপরে ওই রাস্তা দিয়ে আসছেন কেন? আমরা বললাম আমরা তো আর জানি না, আমরা তো বিন গ্রাম থেকে আসছি, আমাদের গ্রাম তো অনেক দূরে, আমরা তো এগুলো জানি না, আমরা তো না জেনে আসছি, তো এখন আমরা কি করব? যদি পারেন আমাদেরকে একটা পথ দেখাই দেন, আমরা তো আর বুঝতে পারতেছি না কী করব। পরে ওই পাড়ার আরও কয়েকজন মানুষ, তারা মানে যথেষ্ট পরিমাণের ভালো, সবাই মিলে বলল যে ঠিক আছে চলেন যাই, দেখা যাক কী হয়। তো গ্রামের আরও 8-10 জন মানুষ টর্চ লাইট, হারিকেন সব কিছু নিয়ে মন্দিরের কাছে আসছে। এবার মন্দিরের কাছে আসার পরে দেখে যে আমার বউ আর এখানে নাই, মানে ফাহমিদা আর নাই। এদিকে সেদিকে টর্চ লাইট মারতেছে না, ফাহমিদাকে আর পাওয়াই যাচ্ছে না। সবাই চারদিকে খোঁজাখুঁজি করতেছে, ও নাই নাই নাই, মানে এখানে টোটালি ও নাই, মানে এই জায়গা থেকে পুরো উধাও, ও পাই না। এবং অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে এক মহিলা তখন বলতেছে, ও মা গো, ওই তো গাছের উপরে। এমনি উপরের দিকে তাকায় দেখতেছে ঠিক ও গাছের উপরে বসে আছে, বসে বসে মুসকে মুসকে হাসতেছে। তো এই ফাহমিদার পক্ষে ওই গাছের উপর ওঠা কোনোভাবেই সম্ভব না, ও কোনোদিন ওই গাছের উপর উঠতে পারবে না, একটা মেয়ে, এত মোটা একটা বট গাছ। পরে দিয়ে যে ওইখানে বসে আছে। পরে ওইখানে একজন হিন্দু লোক ছিল ওই পাড়ারই, উনি আবার এই সমস্ত জিনিসের কাজ করে, মানে জিনভূতের কাজ করে, তিনি কোনো তান্ত্রিক সম্ভবত। তিনি দোয়া পড়তে শুরু করছে, দোয়া পরে তিনি বলতেছে আপনাদের মাঝে কে আছেন, উঠেন, বটগাছে উঠে নামাই নিয়ে আসেন। উনি দোয়া পড়তেছে, ওই জায়গার ভিতরে বলে ঢুলে পড়ে যাবে, ঢুলে যদি ওইখান থেকে পড়ে তাহলে মরে যাবে, আপনারা কেউ একজন ওঠেন। তো আমাদের সাথে যারা আছে সবাই মধ্যে মানে সবাই ভীতু, কেউ বটগাছে ওঠার জন্য রাজি হয় না। ওকে বলে এক একজনকে বলে, কিন্তু মূলত কেউ বটগাছে উঠবে না, কেউ বটগাছে উঠতে চায় না, সবাই যে যার মতো করে নিচের দিকে ধরে আসছে, মানে নিচে দাঁড়িয়ে আছে। এবার হিন্দু পাড়ার একটা ছেলেরে উনি বললো যে এই তুই উঠ। ওই তখন উঠছে, ও উঠার পরে আমার বউকে ধরা মাত্র আমার বউ এখানে ঢুলে পড়ে গেছে, মানে ওর ঘাড়ের মধ্যে মাথা দিয়া জ্ঞান হারিয়ে ফেলছে। পরে ছেলেটা বলতেছে আমি তো এখান থেকে ওরা নামাইতে পারবো না, আপনারা দয়া করে আরও কয়েকজন আসেন। পরে হিন্দু পাড়ার আরও কয়েকটা ভাই এবং আমাদের বরযাত্রীর মধ্যে আরও 2 জন সবাই গাছে উঠছে, এবং গাছে উঠা ওরা তখন গাছ থেকে বহু কষ্টে আস্তে করে বট গাছ থেকে নিচে নামানো হয়েছে। নামিয়ে নেওয়ার পরে উনি বলতেছে যে দেন গাড়ি আবার স্টার্ট হবে, গাড়ি স্টার্ট দেন। 2 ড্রাইভারে গিয়ে গাড়ি স্টার্ট দিল, সাথে গাড়ি স্টার্ট হয়ে গেছে। অথচ এতক্ষণ ধরে তারা প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে ইঞ্জিন খোঁচাচ্ছে, এইটা করতেছে ওইটা করতেছে, বিভিন্ন কিছু করতেছে, কিন্তু গাড়ি স্টার্ট দিতে পারে না। আর এখন গাড়িতে বৈশা সুইচ দেওয়া মাত্র গাড়ি স্টার্ট। এবং গাড়ি যখন স্টার্ট হয়ে গেল তখন একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে, যে যার মুখের দিকে তাকাচ্ছে, এবং তাকানোর পরে মানে সবাই এবার ওই কবিরাজটা বলতেছে, মানে হিন্দু লোকটা বলতেছে যে যান, এবার নিয়ে যান, ভগবানের কৃপায় আর কিছু হবে না। পরে আমার আব্বা তখন এই হিন্দু লোকটার পা চেপে ধরছে, মানে তান্ত্রিকটার পা ধরে বলতেছে আপনি আমার সাথে চলেন, আমি মনে হয় বউ নিয়ে বাড়ি যেতে পারবো না, আমি রাস্তায় সম্ভবত আরও বিপদে পড়তে পারি, কারণ আমাদের এলাকার রাস্তাঘাটগুলো আরও খারাপ। লোকটা বলতেছে দেখেন আমি তো যাইতে পারবো না, আমার তো শরীর খারাপ, আমি অনেক বয়স হয়ে গেছে, আমি যেতে পারবো না। পরে আমরা সবাই ওনারা ধরছি যে না আপনি একটু চলেন, আপনি গেলে আমরা এটা থেকে রক্ষা পাবো, বা আমরা জানি না যদি সামনে আবারও এরকম কোনো বিপদের সম্মুখীন হই আমরা, তখন আমরা কি করব। লোকটা বলে আচ্ছা ঠিক আছে, আমি তো যেতে পারবো না, আমি আমার ছেলেকে দিচ্ছি সাথে, ও আবার এইসব জানে, সমস্যা নেই। পরে ওই তান্ত্রিকটা কী করলো, তার ছেলেটাকে দিল, ছেলেটাকে গাড়িতে উঠাই দেওয়ার পরে তান্ত্রিক আমাকে ডাকলো, ডাকিয়া বলতেছে আপনি মেয়েটাকে বিয়ে করছেন? আমি বললাম হ্যাঁ। বলে আপনিই তো নতুন বর তাই না? আমি বললাম হ্যাঁ। বলে একটা কাজ করেন, এই মেয়েটার সাথে সংসার না করে ওকে ছেড়ে দিয়েন, ওর সাথে সংসার করতে পারবেন না। আমি তখন বললাম কেন? বলে আমাদের ধর্মের যে জিনিসটা ওকে ধরছে, এটা শুধু আমাদের ধর্মের যে জিনিস তার দোষ নাই, এই মেয়েটার অনেক দোষ আছে, এই মেয়েটা অনেক অন্যায় করছে। যেহেতু আপনি বিয়ে করছেন, সে অন্যায়ের কথা বলতে চাই না, তবে এটাই বলবো যে এই মেয়েটার সাথে সংসার করতে পারবেন না, যত দ্রুত পারেন মেয়েটাকে ছেড়ে দেন।
এই মেয়েটাকে ছেড়ে দেন যত দ্রুত পারেন। এই কথা বলার পরেই আমি বললাম যে আমি তো এখন বউ নিয়ে বাড়ি যাচ্ছি, এখন কিভাবে কি করব। বলে না এখন দরকার নেই, এখন বাড়িতে যান, এরপরে দিনক্ষণ বুঝে সবার সাথে কথাবার্তা বলে ছেড়ে দিতে পারলে আপনার জন্য ভালো। আপনার জন্য ভালো যদি ছেড়ে দিতে পারেন, আর যদি ছাড়তে না পারেন তাহলে আপনাকে এটার জন্য আরও বেশি খেসারত দিতে হবে, আরও বেশি সমস্যায় পড়বেন। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি তখন কী করলাম, ওই নিয়ে বাড়িতে গেছি, বাড়িতে যাচ্ছি এবং যেতে আর কোনো সমস্যা হয়নি। যেতে এবং বাড়িতে যাওয়ার পরে ওই লোকটাকে, হিন্দু ভাইটারে তখন আমি আমাদের বাসায় রাখছি। আমাদের বাসায় ছিল, রাতের বেলায় কি আর বাঁশর কি সারা রাত এবং টেনশন করতে করতে রাত কেটে গেল। এবং পরের দিন মেয়ের বাড়ি থেকে লোকজন আসছে। আমার আব্বা তখন সিদ্ধান্ত নিল যে মেয়ের বাড়ির লোকজনকে বাঁধবে এবং তাদেরকে তাদেরকে মারবে। তারা কেন এরকম পাগল মেয়ে আমাদেরকে গঁসাই দিল। আমার আব্বা এরকমভাবে কথা বলতেছে। আমি তখন বললাম আব্বা, মারামারি করলেই কিন্তু জিনিসটা সমাধান হবে না। এখন তারা আসবে, তুমি তাদেরকে মারবা, এই করবা ওই করবা, এগুলো তো কোনো সমাধান না, এটা কোনো সমাধান হতে পারে না। যা হবার তা তো হয়েই গেছে। এখন আমরা দেখো এটাকে ভালো করতে পারি না। হিন্দু ভাইটা আবার সকালবেলা চলে গেছে, যেহেতু মুসলিমের বাড়ি, সে রাতটা খুব কষ্ট করেছিল, সকালবেলা সে চলে গেছে। যাই হোক, সকালবেলা ওই ভাইটা চলে যাওয়ার পরে আমি তখন ওখানে উনি চলে গেল। পরে আমার শ্বশুরবাড়ির লোকজন আসছে, আইসা তখন তারা এই সন্ধ্যার আগেই আপনার 3টা সাড়ে 3টাতে খাওয়া দাওয়া শেষ করে তখন ফাহমিদারে নিয়ে গেছে। ফাহমিদারে নিয়ে তারা চলে গেছে। নিয়ে যাওয়ার পরে এরপরের দিন তো আমার যাওয়ার কথা, আমি আর যাই না। আমার আব্বা আমার বলে যা গিয়ে বউ নিয়ে। আমি বললাম বাবা আমি আর যাবো না। আমার আব্বা বলে যাবি না মানে কেন যাবি না? আমি বললাম বাবা ঘটনা আছে। বাবা বলে কি ঘটনা? আমি বললাম এই ঘটনা, এই ঘটনা আছে। আমি তোমারে বলি শোনো, এমন ঘটনা। আমার ওই তান্ত্রিক, ওই যেই হিন্দু লোকটা, তিনি আমাকে বলছিল যে আমি ওকে ছেড়ে দেওয়ার জন্য ওর সাথে আমি সংসার করতে পারবো না। আমার আব্বা বলে কয় টাকা কাবিন দিয়ে বিয়ে করছোস, তোর খবর আছে? কাবিনের টাকা দিবি কোত্থেকে? এখন যদি তাদের মেয়েরে না আনিস তাহলে তো কাবিনের টাকা দেওয়া লাগবে, আর কাবিনের টাকা কোত্থেকে দিবি? আমি বললাম আব্বা আমি কাবিনের টাকা কোত্থেকে দেবো? আমি এগুলো কিছুই জানি না, আমার মাথায় কিছুই কাজ করতেছে না, আমি কিছুই বুঝি না, আমি বুঝতে পারতেছি না। আব্বা আমার বলে তুই যা বাবা, আমার দোয়া তোর সাথে আছে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে কিছুই হবে না, তুই যা, তুই বউ নিয়ে আয়। আমার আর ভাই ওই দিকে যাইতে ইচ্ছে করে না। ওরে আনা তো দূরের কথা, এই বিষয় নিয়ে আমার কোনো রকমের কথাবার্তা বলতে ইচ্ছে করে না। আমার মিজাজ খুব এই বিষয়টার উপরে খুব খারাপ হয়ে আছে, আমি পুরো পাগলের মতো হয়ে আছি। আব্বার কথাও শুনি না, এর কথা ওর কথা কারো কথাই শুনি না। এবার একটা পর্যায়ে আমার মা প্রায় 4 দিন হয়ে গেছে ওইখান থেকে বারবার চেয়ারম্যান মেম্বার দিয়ে খবর পাঠাচ্ছে আমরা কেন মেয়ে নেওয়ার জন্য যাচ্ছি না, মেয়ে কেন আনতেছি না, ওইভাবে ওরা ওইখান থেকে ধমকাধমকি করতেছে। মেয়ে না নিলে ওরা মামলা করবে, এটা করবে ওইটা করবে, বিভিন্ন ধরনের হুমকি ধমকি ওরা দিয়ে যাচ্ছে। সপ্তাহখানিক পরে আমার আব্বা কী করলো, আমার আব্বা নিজে গিয়ে তখন ফাহমিদাকে নিয়ে আসছে। আমি আর যাই নাই, কিন্তু ফাহমিদাকে নিয়ে আসছে। আসার পরে দেখলাম যে ও ভালোই, আমার আব্বা যখন নিয়ে আসছে ও ভালো রান্না বান্না করতেছে, আব্বা আমার সাথে চলাফেরা করতেছে, খাওয়া দাওয়া করতেছে, আমার ছোটো ভাই বোনগুলোর সাথে হাসাহাসি করে। তখন আমার কাছে মনে হলো কী রে, আমি যেটা চিন্তা করলাম ওই যে এখন তো ভালো হয়ে গেছে। পরে ভালো মনে করে আমি ওর সাথে তখন ভালোভাবে আচার আচরণ করতেছি, ভালোভাবে ওর সাথে ভালোভাবে আচার আচরণ করতেছি। এমন করেই তখন সময়গুলো কাটতেছে, এরকমভাবে সময়গুলো কাটতেছে। প্রায় আমি 1.5 মাসের মতো ওর সাথে সংসার করি। আমার ওই 1.5 মাস সংসার জীবনে আর কোনো সমস্যা হয়নি, আর কোনো রকমের সমস্যার সম্মুখীন আমি হইনি। 1.5 মাসে আমি ওর সাথে যথেষ্ট পরিমাণের ভালো আছি, ও আমার সাথে ভালো আছে, আমি ওর সাথে ভালো আছি, দুজনে মিলে ভালো সংসার করতেছি। 1.5 মাস পরে আমাদের পাশের বাড়ির আমার এক সম্পর্কে হয় পুপু, ওনারে বিয়ে দিছে, উনি আবার এখানেই চলে আসছে। এক ফুফু হয়, বয়স্ক মহিলা, উনি গেছে মারা বিকেলে 4টা কি 4:30টার দিকে উনি মারা গেছে। তো তখন কিন্তু আমি আবার মাঝে মাঝে তেল বিক্রি করতাম আর মাঝে মাঝে কৃষিকাজ করতাম। ওই সময় আমি সবসময় আর ওই তেল বিক্রির কাজে যাইতাম না, যেহেতু নতুন বিয়ে করছি, বউকে সময় দেওয়া লাগে, এই জন্য মাঝে মাঝে কৃষিকাজ করি। তো ওই দিন আমি কৃষিকাজ করতেছিলাম, খবর পাইলাম যে উনি মারা গেছে, ওই মহিলা মারা গেছে। মারা যাওয়ার পর আমি তখন জমি থেকেই ওই মহিলাকে দেখতে গেছি। এখন মহিলাকে দেখতে যাওয়ার পরে আগের দিনের মহিলা তো মারা গেছে এবং মহিলার কিছু কাপড় চোপড় ছিল। ওইখান থেকে আমার মা আমার এই মহিলা মৃত মহিলার একটা কাপড় ওই বাড়ির এক মহিলা আমাকে দিয়ে দিছে, দিয়ে বলতেছে এটা আপনি আপনার মায়েরে দিয়েন। তো ওই সময় কিন্তু আমাদের গ্রামে এরকম কথা ছিল যে যদি কোনো মহিলা মারা যায় তার ব্যবহৃত কাপড় যা আছে এগুলো কিন্তু বাইরের মানুষদেরকে দিয়ে দেয়, নিজেরা রাখে না। তো আমরা যদি একটু মোটামুটি নিম্ন পরিবারের ছিলাম, ওই সময়টাতে অনেক অভাবে পড়ে গেছিলাম। পরে এই কাপড়টা নতুন কাপড় নাকি এই মহিলার জন্য আনছে, মহিলা নাকি 1 দিন 2 দিন পরছে আর পরে নাই। তা মহিলার মেয়ে তখন ওই কাপড়টা আমাকে দিয়ে দিলাম আম্মুরে দেওয়ার জন্য কাপড়টা দিয়েছে। দেওয়ার পরে আমি তখন কী করলাম, মাগরিবের কাছাকাছি সময় বাড়িতে আসার পরে কাপড়টা আমি তখন এই ইয়ের মধ্যে উঠে রাখছি, আমার ঘরের মধ্যে রাখছি। তা আমার আম্মার আর দিতে আমার খেয়াল ছিল না। পরে রাত্রে 11টার দিকে মহিলারা মাটি দিবে, 11টার দিকে মহিলারা মাটি দেওয়ার জন্য গেলাম।
এবং যাওয়ার পরে মহিলাকে মাটি দিলাম, দাফন কাফন করলাম, করে রাত্রে 11:30 কি 12টার দিকে আমি তখন ঘরে আসছি। ঘরে আসার পরে দরজা ধাক্কা দেওয়ার পরে আমার বউ তখন দরজা খুলছে, এবং দরজা খোলার পরে আমি অবাক হয়ে গেলাম, ভাই ওই কাপড়টা পরে আছে এবং কাপড়টা পরে মুসকে মুসকে হাসতেছে। আমার বলে আমার কেমন লাগে দেখো তো, আমার কেমন লাগে দেখো তো। আমি বললাম তুমি এই কাপড়টা পরছো কেন, এটা তো আমি তোমার জন্য আনি নাই। বলে আমার জন্য আনো নাই, আমার জন্যই তো আনছো, তুমি আমার জামাই তো কার জন্য আনবা। আমি বললাম কাপড়টা আমি আমার মার জন্য আনছি আর তুমি কাপড়টা পরে আসো। আমার বলে পরছি, আমার সুন্দর লাগতেছে না। আমি বললাম সুন্দর লাগতেছে, এখন কাপড়টা খুলে ফেলো, আম্মুর জন্য আনছি, এটা আম্মুর তুমি, এটা মৃত মহিলার কাপড়, তোমার এটা পরা ঠিক হয় নাই। আমার বলে আমি পরছি, আমার ভালো লাগছে। তা আমি আর ওর সাথে তর্কাতর্কি করলাম না, আমি ঘরে গেলাম, খাইলাম, খাবার খাইলাম, নিজে নিজে আমি নিয়ে খাইছি। খাওয়া দাওয়া করে আমি তখন রুমে আসছি শোয়ার জন্য। আমি শুইছি, ওরে বললাম একটা কাজ করো, তুমি এসে শুয়ে যাও, লাইট অফ করে দাও, লাইটটা অফ করে দাও, আমরা শুয়ে যাই। এই কথা বলার পরে ওর সাথে আমি তখন শুয়ে গেলাম, এবং শুয়ে যাওয়ার পরে ওই কী করে মিনমিনিয়ে হাসে, একটু পরে পরে হাসে, একটু খিলখিল করে হাসে, আমার হাসির শব্দ পাচ্ছে। হাসির শব্দটা পাওয়ার পরে কিরে হাসতেছে কেন, আমি মিনমিনিয়ে হাসে। পরে আমি বললাম এই কী হয়েছে ফাহমিদা, হাসো কেন? আমাকে বলে আবার বন্ধ হয়ে যায়, আবার একটু পরে হাসে। এইভাবে যখন হাসে একটা মানুষ কানের কাছে হাসে তখন ঘুম ভেঙে যায় না। একটু ধমক দেওয়া বললো এই তুমি হাসতেছো কেন। ওই তখন করলো কি আমাকে পুরুষের কণ্ঠে একটা ধমক দিল। সেই কণ্ঠটা, যেই কণ্ঠটা ওরে যেদিন আমি বিয়ে করে আনছি ওই দিন যে সমস্যাটা হয়েছিল ওই রকম একটা কণ্ঠে আমার ধমক দিল। মানে ধমকটা আমি স্পষ্ট কানে শুনছি, শোনার পরে আমি আর একটা শব্দও করতেছি না, কারণ আমি বুঝে গেছি যে এইখানে সমস্যা হয়ে গেছে, এইখানে সমস্যা হয়ে গেছে, আমি বুঝে গেছি। আমাকে পুরুষের কণ্ঠে ধমকটাও যখন দিয়ে বসছে আমি তখনই বুঝছি যে এখানে সমস্যা হয়ে গেছে, ওইটা আবার ওর কাছে চলে আসছে। বা যেহেতু মৃত মহিলার কাপড়টা আমি আনছি বাড়িতে, এই কাপড়টাও পড়ছে, আমার মন বলতেছে যে সেখান থেকেই কিছু একটা খারাপ কিছু একটা ঘটে গেছে। আমি তখন ভাবতেছি এখন কী করবো, মানে কী করবো এটা চিন্তা করতেছি। পরে মানে কলজের ভিতরে তো মিটপিট করতেছে, আমি কারে নিয়ে শুয়ে আছি, ওই তো আর মানুষ নেই। পরে আমি আস্তে আস্তে উঠছি, উঠার পরে ও আমার বলে এবার আবার মানে ওর কণ্ঠেই বলতেছে কই যাস, কই যাও, এটা বলে না কই যাস। আমি বললাম আমি একটু টয়লেটের দিকে যাব, আসতেছি। তাই আমার বলে তাড়াতাড়ি আসিস, তুই করে বলো, ওর কণ্ঠেই বলে তুই করে বলে তাড়াতাড়ি আসিস। তা আমি তখন টয়লেটে গেছি, টয়লেটের নাম করে বেরিয়েছি, ঘর থেকে বেরিয়ে গিয়ে মায়ের দরজা ধাক্কা দিতে শুরু করছি। মায়ের দরজা ধাক্কা দিয়ে শুরু করছি, ওমা দরজা খোলো, মা গো দরজা খোলো। 2-3টা ডাক দেওয়ার পরে মা তখন দরজা খুলতেছে না, ও তখন কী করলো আমার ঘরের দরজায় আসছে। আইসা আমার বলে তোর মায়ের ডাকতেছস কেন, ডাকতেছস এমনি বলে, মানে ওর ঘর থেকে ওর রুমটা থেকে বেরোয়া। পরে আমি মায়ের 2-3টা ডাক দেওয়ার পরে মা তখন দরজা খুলতেছে। ওই দরজা খোলার মুহূর্তে আমি দেখলাম মানে একটা বাস পাখি বা চিল পাখি যেরকম উড়ে যায় না, এরকম ও উড়ে আমার সামনে দিয়ে উড়াল দিয়ে চলে গেছে। মানে আমি নিজের চোখে তাকে আছি, উড়াল দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে মা তখন দরজা খুলে বলে কী হয়েছে, আমি জায়গার মধ্যে বসে গেছি। মা বলে কী হয়েছে, আমি বললাম মা এই ঘটনা। মা বলে কই, মা তখন দৌড় দিয়ে গেছে, যাই দেখো ঘরে নাই। মা আমার বলো তো ঘরে নেই, ও কই। আমি বলে মা ও উড়াল দিয়ে চলে গেছে। মা আমার বলে উড়াল দিয়ে গেছে, এটা কী ধরনের কথা, মানুষকে আবার উড়াল দিতে পারে নাকি। আমি বললাম মা আমার চোখের সামনে চিলের মতো উড়াল দিয়ে চলে গেছে। মা আমার মাথার মধ্যে পানি ঢালতেছে, আমার ভাইরা বোনেরা সবাই আমার কাছে আসছে, এবং আস্তে আস্তে করে এটা মানুষের মানে রাতের বেলায় তো এই জানাজানি হইতেছে, 1-2 করে বাড়ির সব মানুষ তখন চলে আসছে। আসার পরে কেউ বাড়ির এইদিকে খোঁজে, কেউ ওইদিকে খোঁজে, টর্চ লাইট দিয়া হারিকেন দিয়া এক একজনে এক এক দিয়ে খোঁজাখুঁজি করতেছে। ওর আর কোনো সন্ধান পাওয়া যায় না, মানে যায় না, ওরে টোটালি আর মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং এমন একটা অবস্থা হয়ে গেল, দেখতে দেখতে সকাল হয়ে গেছে। এবং সকাল হয়ে যাওয়ার পরে ওর পরিবার থেকে তখন লোকজন পাঠানো হয়েছে, মানে ওর বাবা মারে আনা হয়েছে, তারাও তখন আসছে। আসার পরে তারাও তখন এরকম খোঁজাখুঁজি করতেছে, পাই না। এবং বিকেলবেলা তখন আমার মাথায় হঠাৎ করে ওই কবিরাজের কথাটা, ওই তান্ত্রিকের কথাটা আসছে, ওই হিন্দু তান্ত্রিক যিনি হচ্ছে আমাকে বলছে যে ওর সাথে সংসার করতে পারবে না, ওরে ছেড়ে দেন। এবার আমি আর আমার বাপ মিলে গেছি ওই তান্ত্রিকটার কাছে, ওই হিন্দু লোকটার কাছে। ওনার কাছে গিয়ে বিস্তারিত সব কিছু তখন বললাম যে এই ঘটনা ঘটছে। উনি সব কিছু শোনার পরে আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে আমি তো এটা আগেই বলছিলাম, তুমি তো আমার কথা শোনো নাই। আমি তোমাকে আগেই বলছিলাম এটাকে ছেড়ে দাও, এটার সাথে তুমি সংসার করতে পারবা না, কারণ যে জিনিস এটার সাথে আছে তাবিজ তোমার দিয়া কয়দিন এটা তুমি বাইদা রাখতে পারবা, এটা বাইদা রাখা যাবে না, ওইটারে নিয়ে চলে গেছে। আমি বললাম যে ওর যে নিয়ে চলে গেছে, মানে আমি তো বুঝতে পারতেছি না আমি কি করব। এখন আমিও তো তখন ওরা ভালোবাসা ফেলছে, মানে এই যে অনেক দিন ধরে সংসার করছি, একটা মায়া জন্মে গেছে, কান্নাকাটি করতেছি। আমার আব্বা তখন বলে কান্নাকাটি করিস না, চল বাড়ি চল, আমাকে বাড়ি নিয়ে আসছে। এবং বাড়ি নিয়ে আসার পরে এরপরে বিভিন্ন জায়গায় যে কবিরাজ আছে, কবিরাজের বাড়িতে আমাকে নিয়ে যায়। আজকে এই কবিরাজের বাড়িতে নিয়ে যায়, কালকে ওই কবিরাজের বাড়িতে নিয়ে যায়, এক একদিন এক এক কবিরাজের বাড়িতে নিয়ে যায়, শুধু কথা বলতেছে কবিরাজের সাথে গিয়ে
আমার আব্বা কথা বলে, আমার মা কথা বলে এবং আমার ফাহমিদার বাবা মা তারা কথা বলে দীর্ঘ প্রায় 3টা মাস কেটে গেল। একদিন 2 দিন নয়, দীর্ঘ 3টা মাস কেটে গেল। আমি ফাহমিদার আর কোনো সন্ধান পেলাম না। কোথায় চলে গেল, কে নিয়ে গেল? কোনো কবিরাজ, বেশিরভাগ কবিরাজরাই বলে ওকে আনা যাবে না, বেশিরভাগ কবিরাজরাই বলে ওকে আনা যাবে না, ও নাকি জীবনে কোনো এক অন্যায় করছে। আর কী অন্যায় করছে ওটা কোনো কবিরাজে বলে না। ও কুফুরির মতো কোনো একটা অন্যায় করছে, একটা কবিরাজ শুধু এই কথাটাই বলছে। এখন কি করছে, কার জন্য করছে, কেন করছে, এই সমস্ত আমি জানি না। এবং এই সমস্ত বিষয় ওর বাবার কাছে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার মেয়ে এরকম কোনো অন্যায় কোনো দিন করছিল কি না, কোনো কুফুরি টাইপের কিছু, ওর বাবা বলে যে না না না, আমার মেয়ের মাঝে এরকম কোনো সমস্যা কোনো দিন ছিল না, আমার মেয়ে এরকম না, আমার মেয়ে এরকম না, আমার মেয়ে যথেষ্ট ভালো। উনি এরকম করে আমাকে বলতেছে। এখন আমিও না বুঝতে পারতেছিলাম না যে ওর মাঝে সমস্যাটা কী, কোন সমস্যার কারণে ওর মানে এই ধরনের সমস্যাগুলো দেখা দিল, বা কেন এরকমটা করতেছে। মানে ওরে তো আর পাওয়া গেল না, না পাওয়া যাওয়াতে আমি তখন একদম পাগলের মতো হয়ে গেলাম। প্রায় 4 মাস পরে আমি রাস্তায় ঘুরতেছি, একটু পাগলের মতো হয়ে গেছি। এবং 4 মাস পরে আমার এক খালারে বিয়ে দিছে, আবার হচ্ছে গিয়ে আপনার খুলনাতে খালাম্মারে। তো খালাম্মা তখন আমাদের এখানে বেড়াইতে আসছে। খালা কিন্তু মাঝে মাঝে মানে আপনার 1 বছর 1.5 বছর বা 2 বছর পরে মাঝে মাঝে আসে, সবসময় আসে না। পরে আমার ছোট খালা আসার পরে আমার এই ঘটনা খালা সব কিছু শুনে খালা আমারে বলে আমাদের দিকে একটা কবিরাজ আছে, ওই কবিরাজটার কাছে যাবি, এটা অনেক ভালো একটা কবিরাজটার কাছে যা, ওখানে গিয়ে জিজ্ঞেস করায় কিছু করা যায় কিনা। তা আমি বললাম খালা দুনিয়াতে তো আর কোনো কবিরাজ বাদ রাখি নাই, কত কবিরাজের কাছেই তো গেলাম, কোনো কবিরাজে তো আর ওরা আইনে দিতে পারলো না। এখন খুলনার ওই কবিরাজের কাছে যাব, ওই কবিরাজকে আইনে দিতে পারবে? আমার খালা বলে আইনে দিতে পারুক বা না পারুক, তুই তো এখানে থাকলে মরে যাবি, আস্তে আস্তে করে শুকিয়ে যাচ্ছিস, কালো হয়ে যাচ্ছিস, অবস্থা দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে, তুই আমার সাথে চল খালার বাড়িতে গিয়ে কয়টা দিন থাইকে আসলো, তোর ভাল লাগবে। এবং একইভাবে সেম কথা আমার মা আর আমার বাবাও বলে। আমার বাবা মা দুজনেই বলতেছে যে তোর খালা তো ঠিকই বলছে, তোর খালার কথা তো ঠিক আছে, তুই যা, এখানে যদি এভাবে পড়ে থাকিস তাহলে তুই আরও খারাপের দিকে চলে যাবি, তুই আরও অসুস্থ হয়ে যাবি, তোর অবস্থা দিনে দিনে খুব খারাপের দিকে যাইতেছে। একটা কাজ কর, তোর খালা যেটা বলছে এটাই কর, তোর খালার সাথে চলে যা। এবং তোর খালার সাথে চলে গেলে পরে তোর খালার বাড়িতে কয়টা দিন ঘুরে আসলে, কয়টা দিন বেড়ায় আসলে তোর মনটা একটু শীতল হবে, মনটা একটু ঠান্ডা হবে, এবং মনের ভিতরে জমে থাকা কষ্টগুলো কিছুটা দূর হয়ে যাবে। আমার ভাই বোনরাও বলে, আমার আব্বা আম্মাও বলে। পরে সবার কথা মতো তখন আমি খালামার সাথে রওনা দিয়েছি, আমি খালামার সাথে খুলনাতে যাব। দেন খালাম্মার সাথে তখন খুলনা শহরে আসছি। খুলনা শহর থেকে অনেক দূরে আমার খালার বাড়ি, প্রায় রামপাল বলে একটা জায়গা আছে ওই দিকটাতে। পরে সেখানে আমি খালাম্মার বাড়িতে গেছি। খালাম্মার বাড়িতে যাওয়ার পরে তো খালাম্মার সাথে ভালো করেই আছি। খালাম্মা আমার সাথে খুব মানে নম্র ভদ্র ভালো ব্যবহার করতেছে, খালু সবাই আছে। এবার আমি ওখানে প্রায় 1 সপ্তাহের মতো ছিলাম। ওই কবিরাজদের বাড়িতে গেছি, কিন্তু কোনো কাজ হয় নাই। অন্য কবিরাজরা যেরকম বলে এই কবিরাজা কি বলে যে এরকম ঘটনা মানে আইনে দিতে পারবো এরকম গ্যারান্টি দিয়ে কোনো কবিরাজ কথা বলে না। টাকা চায় এবং আগে টাকা চায়, আইনে দেওয়ার আগে টাকা চায়, এরকম ঘটনা। পরে 1 সপ্তাহের মতো খালাম্মার বাড়িতে ছিলাম। 1 সপ্তাহ পরে আমি বললাম যে খালা আমি তো 1 সপ্তাহের মতো ছিলাম, 1 সপ্তাহ হয়ে গেছে, আমি চলে যাই। আমার খালা বলে তুই গিয়ে কি করবি, তুই আমার বাড়িতে থাক, তুই থাকলে আমার ভালো লাগে। আমার খালার আবার ছেলে মেয়ে নাই, তো ওরা হচ্ছে খালার বিয়ে হয়েছে বহু বছর কিন্তু কোনো সন্তানাদি হয়নি। আর আমার খালু আরেকটা বিয়ে করছে, পরে ওই ঘরে আবার সন্তানাদি আছে। আমার খালার সমস্যা আছে, ওই জন্য সন্তানাদি নাই। তাই খালা আমারে বলে তুই আমার সাথে থাক, তুই যদি আমার সাথে থাকোস আমার একটু ভালো লাগে। তাই আমি বললাম খালা আমি কতদিন থাকবো, আমার তো চলে যাবো। তাই খালা বলে আরও কয়টা দিন থাইকা যা। এমন করতে করতে খালাম্মার বাড়ির তো যেহেতু বাড়ির মধ্যে একে বসে আছি বেকার মানুষ, খালাম্মার বাড়ির আশেপাশে আরও কয়েকটা বাড়ি আছে, ওই বাড়ির লোকগুলোর সাথে তখন মিশি, ওনাদের সাথে কথাবার্তা বলি, ওনাদের সাথে এইদিকে ওইদিকে বিভিন্ন দিকে যাই। তা এরকম করে যেতে যেতে লোকগুলোর সাথে আমার তখন একটা ভালো সম্পর্ক হয়। তখন তাদের আয় ইনকাম বা তাদের কামাই রুজি সম্বন্ধে কথাবার্তা বলি, এবং তখন আমি জানতে পারি যে তারা হচ্ছে প্রায় প্রত্যেকেই আপনার সুন্দরবনের ভিতরে মধুর মানে কাজ করে, মানে একটা সিজনে আসে এবং ওই সিজনে মধু আনতে চায়। পরে ওই সময় সিজনটা চলতেছে। পরে আমার বলে ভাই নাজমুল ভাই যাবেন নাকি, আপনাদের তো বরিশালের দিকে এগুলো নাই, চলেন সুন্দরবনের ভিতরে যাই মধু আনবো। পরে ওনাদের সাথে আমি একদিন দুষ্টুমি করেই গেলাম, মানে দুষ্টুমির ফাঁদে ওনাদের সাথে গেলাম যে ওনারা কীভাবে মধু আনে এটা আমি দেখবো, জাস্ট দেখার জন্য গেছি। এবং দেখার জন্য যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ তারা ওইখান থেকে মধু আনে এবং খুব সুন্দর করে মধু পাড়ে, গাছ থেকে মধু নিয়ে আসে। আমার কাছে বিষয়টা খুব ভালো লাগলো, মানে অনেকটা ভালো লাগলো। লাগার পরে আমি একদিন খালার কাছে বললাম যে খালা এমনি তোরা মধু আনে সুন্দরবন থেকে, আমি কি ওদের সাথে একদিন মধু আনবো? আমার খালা বলে দেখ না, এটাতে তো অনেক আয় ইনকাম, তোর তো পারিবারিক অবস্থা অতটা ভালো না, এটার মধ্যে তো ইনকাম অনেক ভালো, যারাই করে তারাই অনেক টাকা ইনকাম করতেছে, দেখতেছে ভালো অবস্থানে আছে, ভালো অবস্থানে চলাফেরা করতেছে, তুই দেখ না কিছু টাকা এটা দিয়ে ইনকাম করা যায় কিনা, কইরা দেখ। খালা যখন আমাকে এটা বললো আমি বললাম খালাম্মা আচ্ছা ঠিক আছে তাই আমি এটা করবো। এরপর আমি তখন করলাম কি,
এই সুন্দরবন থেকে ওদের সাথে তখন যাইতাম, গিয়া মধু আনতাম। এমন করতে করতে ওই প্রফেশনটা আমার কাছে খুব ভালো লেগে যায়, মানে খুবই ভালো লেগে যায়, মানে এতই ভালো লাগে বলার মতো না। এবার আমি কি করলাম, আমার খালাম্মার সাথে বললাম যে খালা, তাহলে তুমি আমারে রাখতে চাও, আমিও থাকতে চাই, আমি আর বাড়িতে যাব না, আমি বাড়িতে যাব না, আমার সুন্দরবন অনেক মানে ভালো লেগে গেছে, আমি সুন্দরবনে ঢুকবো, সুন্দরবন থেকে মধু আনবো এবং এই মধু আমি বিক্রি করব, এই দিয়ে আমি চলবো, আমি আর এলাকাতে যাব না, আর হেঁটে হেঁটে এই সরিষার তেল বিক্রি করে আমার ভালো লাগে না, আমি আর বাড়িতে যাব না। আর এই যে সময়গুলো কাটতেছে এরই মাঝে আমার বউ ফাহমিদার কিন্তু কোনো সন্ধান আর পাওয়া যায় না, ফাহমিদার কোনো খোঁজ খবর পাই না, ফাহমিদার কোনো সন্ধান পাই না, না পাওয়ার পরে এমন করে আমি তখন পড়ে আসি, এই এমন করেই পড়ে আসি। তো আমি সুন্দরবনের ভিতরে ঢুকতাম, মধু আনতাম, মধু আইনা মধু বিক্রি করতাম, মধু দিতাম বিভিন্ন লোকের, এমন করেই দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা সময় হলো কি, একদিন আমি মধু আনার জন্য যাই, ওই দিন শীতের সময়, আমি খালামার বাড়িতে কিন্তু প্রায় 1.5 বছরের মতো থাকতেছি, আমি কিন্তু আর যাই নাই, একবারও কিন্তু আমার বাড়িতে আর যাই নাই। 1.5 বছরের পরে শীতের সময়, মানে শীতকালে সকালবেলা একদিন মধু আনার জন্য ভিতরে ঢুকছিলাম শীতের সময়, এবং ঢুকার পরে চারদিকে ওই দিন প্রচুর কুয়াশা। তো আমি 1.5 বছর যদিও খালামার বাড়িতে থাকি, সুন্দরবন আমার কাছে এখনও অতটা পরিচিত না, মানে এতটা পরিচিত আমি সুন্দরবন এখনও হতে পারি নাই। তো এই মধু নিতে এসে ওই দিন কিন্তু কেন জানি প্রচুর মধু পাচ্ছি, মানে মধু গাছ অত সহজে পাওয়া যায় না, ওই দিন আমি অহরহর মধুর গাছ পাইতে আসি এবং ওখান থেকে মধু নিতে আসি, মানে আলহামদুলিল্লাহ একটা ভালো অবস্থানের মধ্যে তখন আমি চলে গেলাম, মানে মধু পাইতে আসি এবং মধু খুব ভালোভাবে, মানে ভালোভাবেই পাইতেছি, এমন না যে মধু নেওয়ার জন্য আমার কষ্ট করাও লাগতেছে, মধু পারতেছি। এমন করতে করতে আমি সুন্দরবনের অনেকটা ভিতরে ঢুকে যাই, অবশ্যই বাঘের উত্তাপ ছিল আমাদের কাছে, অবশ্যই বাঘ থেকে বাঁচার জন্য জিনিসপত্র ছিল, এবং অনেক ভিতরে ঢোকার পরে আমি তখন রাস্তাটা হারাই ফেলি, মানে যে রাস্তা দিয়ে গেছিলাম ওই রাস্তাটা হারাই ফেলি। যখন ভাই রাস্তাটা হারাই ফেলি তখন তো আমার ভিতরে ভয় ঢুকে যায়, আয় হায় আমি তো রাস্তা হারাই ফেলছি, এখন আমি বাড়ি যাবো কেমনে, আমি বাড়িতে কেমনে যাব, আমি বাসায় কেমনে যাবো, আমি তো রাস্তা ভুলে গেছি। তাই এইজন ওইজন বিভিন্ন লোকের জিজ্ঞেস করতেছি, ভাই রাস্তা তো, মানে জিজ্ঞেস করতেছি বলতে মনে মনে চিন্তা করতেছি আশেপাশে তো কোনো মানুষজন নাই, এবং এরকম করতে করতে আমি একটা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম, একটা রাস্তা দিয়ে হাঁটতে 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 সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে অন্ধকার নেমে আসছে, আমার ভিতর তখন ঢুকে গেছে ভয়, আয় হায় এখন আমি কি করব, কারণ সুন্দরবনের ভিতরে তো রাতের বেলায় অবশ্যই বাঘ বা বিভিন্ন জন্তু জানোয়াররা ঘোরাফেরা করবে, আমি তো এদের শিকার হয়ে যাব। আমি জোরে শব্দ করতে পারতেছি না, কারণ শব্দগুলো যদি আশেপাশে কোনো বাঘ থাকে তাই যদি শুনে আমাকে খেয়ে ফেলতে আসে, তখন বাঘের খুব উত্তাপ ছিল, এখন হয়তো এত বাঘ নাই, ওই সময়তে আপনার বাঘের খুব উত্তাপ। আমার খালামার বাড়িতে মানে যারাই সুন্দরবন থেকে মধু আনে এদের প্রতিজনের শরীরে বাঘের কোনো না কোনো একটা চিহ্ন আছে। পরে আমি চিন্তা করলাম এখন আমি কি করব, রাত যেহেতু হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আমি তখন চিন্তা করলাম অন্ধকার যেহেতু হয়ে গেছে আমার জীবন বাঁচানোর জন্য একটাই পথ হচ্ছে আমি গাছে উঠে যাব। আমি তখন কী করলাম, একটা গাছ ভাইয়া গাছের একদম উপরে উঠে গেছে, একদম উপরে উপরে উঠে আমি তখন ওইখানে আল্লাহ ডাকতেছি, আল্লাহ আমি এখন কী করব, এই মধুরুদুগুলো নিয়েই উপরে উঠে গেছি এবং একটু মধু খাইলাম গাছের মধ্যে বৈশা আবার ভাবতেছি, কারণ সুন্দরবনে চিতাবাঘও আছে, তা কোনো চিতাবাঘ যদি মানে গাছ বাইয়ে উপরে উঠে যায়, গাছ বাইয়ে সুন্দর মানে চিতাবাঘ তো গাছে উঠে যেতে পারে, এখন যদি গাছে উঠে আমাকে ধরে ফেলে ওইখানে, আহারে ভাই সারাটা রাত মনে হয় একটা রাত আমার কাছে কিয়ামতের মতো কাটছে। রাতে বারবার চিন্তা করি সকাল কেন হয় না, আল্লাহ সকাল কেন হয় না, মানে সকালের জন্য অপেক্ষা করতেছি, সকাল কবে আসবে, সকাল কখন হবে, সকালের জন্য অপেক্ষা করতে আমি সারাটা রাত মনে হয় একটা রাত আমার কাছে পুরো একটা বৎসরের মতো কাটছে। আলহামদুলিল্লাহ একটা সময় দেখলাম যে আপনার একটু করে আকাশ আলোকিত হইতে আছে, তখন সূর্য উঠছে এবং সূর্য ওঠার অনেকক্ষণ পরে আমি ওই গাছের উপরে বসে চিৎকার করতেছি, মানে গাছ থেকে নিচে নামলে যদি বাঘের শিকার হয়ে যায়, জন্য গাছের উপরে বসে চিৎকার করি, ও ভাই কেউ কোনো দিকে আসেন, ও ভাই জোরে চিৎকার করতেছি, এত জোরে চিৎকার করি ভাই আমার চিৎকার শব্দ কেউ শুনতে পায় না, মানে কেউই আমার চিৎকার শব্দ শোনে না, আমি আমার মানে পুরো শরীরটা দিয়ে চিৎকার করতেছি। তাই দেখলাম যে কেউ শোনে না, দেখতে প্রায় আরও 2-2.5 ঘন্টার মতো কেটে গেল। চিন্তা করলাম সারাদিন যদি আমি এখানে বসে থাকি তো লাভ কি, এখান থেকে নামার পরে আমাকে তো বাড়ি পর্যন্ত যেতে হবে, তা আমি সারাদিন এখানে বসে থাকবো, এতে তো কোনো বেনিফিট নাই, কোনো লাভ নাই। এই চিন্তা ভাবনা করে আমি তখন ভাবলাম যে ভাগ্য তো আমার এমনিও খারাপ অমনিও খারাপ, ভাগ্যের চিন্তা করে তো লাভ নাই, মরে যদি যাই তো গেলাম, আল্লাহর উপরে জীবন সঁপে দিলাম, এই কথা চিন্তা করে আমি তখন নেমে গেছি গাছ থেকে, নেমে আল্লাহর নামের উপরে নতুন একটা পথ ধরে আবার হাঁটতে শুরু করলাম, যে দেখি আমি ওইখান থেকে বেরোতে পারি কিনা। হাঁটতে ভাই আবার সেই বিকেল হয়ে গেছে। সুন্দর কিছুক্ষণ আগ মুহূর্তে আলহামদুলিল্লাহ আমি হঠাৎ করে একটা মহিলাকে দেখতে পেলাম, একটা মহিলা কি জানি করতেছে, মানে সুন্দরবনের ভিতরে কি জানি কুড়াচ্ছে। পরে মহিলাটারে দেখে আমি তখন সালাম দিলাম, উনি তখন আমার দিকে তাকাইলো, আমার বললো আপনি কি? আমি বললাম মানে আমি তো পথ হারাই ফেলছি, আমি খালাম্মার গ্রামের নাম বলি যে আমি অমুক গ্রামের,
তা আমি তো পথ হারিয়ে ফেলছি। বলি এটা তো বহু দূরে, বহু দূরে। এখান থেকে আপনি এখানে কীভাবে আসছেন? এখান থেকে আপনি এত দূরে কীভাবে আসছেন? আমি বলি আমি কালকে মানে দুপুরবেলা পথ হারাই ফেলি, কালকে দুপুর থেকে এই পর্যন্ত হাইটে হাইটে আমি এভাবে আসছি। পরে মহিলা আমার দিকে তাকে হাসি দিয়ে দিছে, হাসি দিয়ে আমারে বলতেছে, কি বলেন আপনি? আপনি যে জায়গার কথা বলেন ওই জায়গা থেকে এখানে হাইটে আসতে আসতে 2 দিন লাগে, 2 থেকে 3 দিন লাগবে। আপনি কি বলেন? আপনি 1 থেকে 1.5 দিন এখানে হাইটে চলে আসছেন? আমি বললাম, দেখেন আমার খুব ক্লান্ত পাইছে, অনেক তৃষ্ণা পাইছে, আমাকে একটু পানি দেওয়া যাবে? আমি আর নিঃশ্বাস নিতে পারতেছি না, আমার গলাটা পুরো শুকিয়ে গেছে। পরে আমার বল, আচ্ছা ঠিক আছে, এদিকে আসেন। পরে তিনি আমাকে তার সাথে তার বাড়িতে নিয়ে গেল। তার বাড়িটা সুন্দরবনের পাশেই একটা জায়গার ভিতরে, মোটামুটি খুবই নির্জন, শুধু তার ঘরটাই আছে। ওই ঘরের মধ্যে আমাকে আমি তখন নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি তখন ওইখানে বসছি ঘরের দরজায়। পরে উনি আমাকে একটু পানি এনে দিল। আমি তখন পানিটা খাইলাম। পানিটা খাওয়ার পরে আমি বললাম, জি আপনি যে আমাকে পানি দিলেন, আপনারা এখানে থাকেন, এটা আপনাদের বাড়ি? বলে, হ্যাঁ আমরা এখানেই থাকি। আমি বললাম, আশেপাশে ঘন জঙ্গল, কোনো মানুষ নাই, কিছু নাই, এরকম নির্জন জায়গার মধ্যে আপনারা থাকেন? বলে, হ্যাঁ আমরা এখানেই থাকি, মানুষ আমাদের ভালো লাগে না, মানুষের বসতির মাঝে থাকতে ভালো লাগে না, এই জন্য আলাদা ঘর বানিয়ে আসি। এ কথাটা বলেই উনি কারা জানে ডাক দিল। ডাক দেওয়া বলতে, ওনার একটু পিঠা দে, জবা বলে একটা নাম, বলে জবা ওনার একটু পিঠা দে। এটা দেওয়ার পরে খুবই সুন্দর রূপসী একটা মেয়ে আমার জন্য কিছু পিঠা নিয়ে আসছে। কিছু ধরেন আপনার পিঠা, এই টাইপের কিছু শুকনা পিঠা আইনা আমারে বলে, এগুলো আমার হাতে দিতে। মেয়েটার দিকে তাকাইলাম, অনেক সুন্দর, এত সুন্দর মেয়ে আমি মনে হয় জীবনও দেখি নাই। আমি পিঠাটা খাইলাম। খাওয়ার পরে আস্তে আস্তে করে দুপুর ঘনিয়ে আসতেছে। মহিলা খাওয়ার দাওয়ার, আমার খাওয়ার আয়োজন করতেছে। আমার খাওয়ার দাওয়া দিল, বলো আপনি খাওয়া দাওয়া করেন। দুপুরবেলা, এবং দুপুরবেলা আমি খাইছি, ওনাদের সাথেই খাইছি। ওনারা পাশের রুমে খাইছে, আমি এই রুমে খাইছি। তো ওনারা যে পাশের রুমে খাইছে, ভাই একটা কথা আমি বলি, আমার কাছে মনে হয় ওরা হাড্ডি চাবাইতে আছে। মানে কুকুরে হাড্ডি খেলে যেরকম শব্দ হয় না, এরকম শব্দ ওই রুম থেকে আসতেছিল। এরপর ওনারা কী কী খায় আমি তো জানি না। আমি আমার রুমে খাবারটা খাইলাম। খাবারটা খাওয়ার পর আমি বললাম যে আমি তো চলে যাই। উনি বলে, কিভাবে যাবা? তুমি কি পাগল? তুমি যেই রাস্তা দিয়ে যাবা, মহিলা বলতেছে যে তুমি যেই রাস্তা দিয়ে যাবা ওই রাস্তাতে ভাগের আনাগোনা প্রতি সেকেন্ডে সেকেন্ডে। তুমি আসছো কীভাবে সেটাই তো আল্লাহই ভালো জানে, তুমি তো এখানে ফিরে আসার কথা না। তো ঠিক আছে, তোমার যাওয়ার দরকার নাই, আমি দেখি ওই এলাকার কোনো লোকজন পাওয়া যায় কি না, বা অন্য কোনো লোক পাইলে তোমারে দিয়া পাঠাবো, তুমি একা একা যেও না, একা একা যে গেলে তুমি বাঘের শিকার হয়ে যাবো। আমি তখন বললাম, এটা আপনি কি বলেন? মানে এটা আপনি কী ধরনের কথা বলেন যে আমি বাঘের শিকার হয়ে যাব? আমার তো বাড়িতেও যেতে হবে, আমি তো বাড়িতে না গিয়ে আর থাকতে পারবো না, আমি কতক্ষণ এখানে পড়ে থাকবো? আমার তো নিজের ঘর আছে, বাড়ি আছে, আমি তো আমার ঘর বাড়ি রেখে এখানে আর বেশিক্ষণ থাকতে পারবো না। আমার বলে, শোনো বেশি কথা বইলো না, বেশি কথা বললে তোমার বিপদ তুমিই ডেকে আনবা, তোমার বিপদ তুমিই ডেকে আনবা, তোমার বিপদ তুমি ডেকে আইনো না, তুমি থাকো। এই রাতটা তখন আমি ওখানে থেকে গেলাম, মানে দিনটা থেকে গেলাম, দিনটা থেকে একটু সন্ধ্যা হয়ে গেল। পরে রাতে আমার ওখানে ওর থাকতে দিছে। তো থাকতে দিছে ভাই, আমি তো টেনশনের মধ্যে পড়ে গেলাম, কার বাড়িতে আসি, কার ঘরে আসি, আমি তো মানুষ চিনি না, এই জায়গার মধ্যে আসি। পরে থাকার পরে দেখলাম যে ওই যে ঘরের একটা মেয়ে ছিল, নাম হচ্ছে আপনার জবা। এই জবা মেয়েটা দেখলাম, মানে আমার তো যে ঘরের মধ্যে আছে ওই ঘরের একটা জানালা আছে, মোটামুটি অনেক পুরনো এবং ভাঙা টাইপের। ওই জানালা দিয়ে আমি দেখি মেয়েটা বাইরে বসে আছে। তো মেয়েটা বাইরে বসে আছে এবং বসে বসে কী জানি করতেছে, মানে হাত দিয়ে কী জানি করতেছে। তো আমারও ঘুম আসতেছে না, এবং আমি চিন্তা করলাম বাসা থেকে, ঘর থেকে একটু বেরোবো, বেরোয় গিয়ে মেয়েটার সাথে একটু কথা বলবো। আবার ভাবতেছি যে চিনি না জানি না, অপরিচিত জায়গা, মেয়ে আবার কি বলে। আবার মাথার মধ্যে এটাও আসলো যে না, আমি তো তাদের মেহমান, আমি তো তাদের বাড়িতে আসছি, আমি তাদের মেহমান, তো আমারে আর কি বলবে, আমি তাহলে যাই। এই চিন্তা ভাবনা করে আমি তখন আস্তে আস্তে করে এই মেয়েটার বাড়ির ভিতরের দিকে রওনা দিলাম। মানে এই মেয়েটার ঘর থেকে বেরোলাম। ঘর থেকে বেরোয়ার পরে দিয়ে মেয়ে ওখানে বসে আছে। আমি পিছন থেকে বললাম যে আপনি কি করেন এখানে? এই বলার পরে মেয়েটা আমার দিকে তাকে একটা মুচকি হাসি দিল। তো অনেক প্রখর চাঁদের আলো ছিল, কিন্তু চন্দ্রিমা রাত ছিল। পরে আমারে বলে, আপনি ঘুমান নাই? আমি বললাম, না আমি ঘুমাই নাই। পরে বলে, কে ঘুমান নাই কেন? আমি বললাম, আমার ঘুম আসতেছে না। আপনারা কেমনি এরকম একটা নির্জন জায়গার মধ্যে আপনার মা মিলে থাকেন, আপনাদের ভয় লাগে না? বলে, আমাদের ভয় লাগে না। আমি বললাম, কেন ভয় লাগে না কেন? আপনারা ভয় পান না? বলে, না আমরা কোনো ভয় পাই না। তা আপনি যান, ঘুমিয়ে যান। আমি বললাম, আপনি ঘুমাবেন না? বলে, আমি ঘুমাবো আরও পরে, আমি এখানে বসে আছি, আমার ভালো লাগতেছে। তাই আমি বললাম, আপনি যেহেতু ভালো লাগতেছে বসতে, আমারও না ঘরের ভিতরে ভালো লাগতেছে না, আমি কি আপনার সাথে একটু বসবো? বলে, বসলে বসেন, যদি আপনার বসতে ইচ্ছে হয় তাহলে বসেন। পরে আমি বসছি ওর সাথে। বসার পরে আমি বললাম, আপনার নাম কি? বলে, আমার নাম জবা। তাই আমি বললাম, আপনার আব্বা কই? বলে, আমার আব্বা সুন্দরবনে মধু আনতে গিয়ে মারা গেছে। আমার আব্বাও এরকম মধুই আনতো এবং ভাগের কামড়ে আব্বা মারা যায়। পরে আমি বললাম, ও আচ্ছা, আপনার আব্বা মারা গেছে? বলে, হ্যাঁ আব্বু মারা গেছে। তাই বলে, আপনাদের ভরণ পোষণ খাওয়া দাওয়া এগুলো কে দেয়? বলে, আমার মাই। আমার মা সুন্দরবন থেকে এইটা ওইটা আনে, আইনে বিক্রি করে লোকের মাধ্যমে আমাদেরকে দেয়। তাই বললাম, এখানে তো কোনো লোক দেখি না। বলে, এদিক দিয়ে সামনে দিয়ে গেলে অনেক বড় বাজার আছে, এদিক দিয়ে হাইটে গেলে বাজার আছে, ওই বাজারে আমার আম্মা লোক নিয়ে যায়।
তাই বললাম তাহলে আমার আম্মা আপনার আম্মা আমাকে যেতে দিল না কেন? আমি যদি এই দিক দিয়ে হাঁইটা সোজা চলে যেতাম তাহলে বাজারে গেলে তো আমি কিছু করতে পারতাম। পরে আমারে বলে আসলে আমরা এখানে একা থাকি, তো আপনি আমাদের মেহমান হিসেবে আসছেন, এই জন্য আম্মা আপনাকে যেতে দিচ্ছে না। আপনি আসেন দেখে আমাদের ভালো লাগতেছে, আপনার কি খারাপ লাগতেছে? থাকেন না আমাদের বাড়িতে কয়টা দিন, বেড়াইয়া যান। আমি তখন বললাম আসলে একটা কথা বলবো, কিছু মনে করেন না, আপনাদের বাড়ি থেকে না আমারও না যেতে ইচ্ছে করতেছে না, আপনাদের বাড়ি থেকে আমারও যেতে ইচ্ছে করতেছে না, আপনাদের বাড়িটা আমার খুব ভালো লেগেছে। পরে আমার বলে যদি আমাদের বাড়িটা এতই ভালো লাগবে, আমাদের বাড়ি থেকে যেতে ইচ্ছে করে না, তাহলে যাওয়ার জন্য এরকম পাগলামি করতেছেন কেন? থাইকা যান। আমি বলে কতদিন থাকবো? বলে যতদিন আপনার ইচ্ছা। আমি বলে আপনার মা যদি বিদায় করে দেয়? বলে আপনি যদি না যান আমার মা আপনাকে কখনোই বিদায় করবে না, আমার মা আপনাকে কখনোই বিদায় করবে না, ওইটা আপনি নিশ্চিত থাকেন। আমি বললাম সত্যি আপনার মা আমার বিদায় করবে না তো? বলে না, আমার আম্মা কখনোই বিদায় করবে না, আপনি থেকে যান। আমি তখন ওখানে থেকে গেলাম। ওরা কি করে না করে এটা আমি জানি না, আমি খাচ্ছি, বসে আছি, এরকম করতে করতে কত দিন যে আমি ওখানে ছিলাম কোনো হিসাব নাই। এবং এইভাবে সময়গুলো কাটতে কাটতে ওই জবা মেয়েটার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, খুবই মধুর একটা সম্পর্ক হয়, যে সম্পর্কটাকে আপনি এক কথায় প্রেম ভালোবাসা বলতে পারেন। এবং প্রেম ভালোবাসার একটা সম্পর্ক হয় মেয়েটার সাথে। সম্পর্ক হওয়ার পরে আমি তখন জবারে বললাম যে জবা, মানে অনেক দিন ওখানে প্রায় সপ্তাহখানিক থাকার পরে আমি বললাম জবা, তুমি তো এখানে পড়ে আসো, তোমার মাও তোমার সাথে আছে এবং তোমাদের সাথে আমি আজকে এতদিন ধরে ছিলাম, তোমরা আমার আদর আপ্যায়ন, একজন মেহমানকে যেভাবে আদর সমাদর করা দরকার আমাকে অনেক ভালোভাবে করছো, মানে আমারে কোনো কিছুতে কোনো কষ্ট দেও নাই এবং প্রচণ্ড রকমের ভালো আচার আচরণ, ভালো ব্যবহার আমার সাথে করছো এবং তোমাদের আচার আচরণ ব্যবহারে আমি খুবই মুগ্ধ, আমার খুব ভালো লেগেছে। তা জবা, আমি কি তোমার একটা কথা জিজ্ঞেস করব? আমার বলে হ্যাঁ করেন। আমি বললাম তোমারও তো আমার খুব ভালো লাগে, তোমার সাথে আমি কথা বলি, তুমি আমার সাথে কথা বলো, আমাদের দুজনের মাঝে একটা ভালো সম্পর্ক, তা আমি যদি এখান থেকে চলে যাই তুমি কি আমার সাথে যাবা? ওই তখন আমার দিকে তাকাইছে, তাকে থেকে বলে আপনি আমাকে নিয়ে যাবেন? আমি বললাম তুমি যদি যেতে চাও তাহলে তো অবশ্যই নিব। বলে আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? আমি বললাম কোথায় নিয়ে যাব মানে? আমার বাড়িতে নিয়ে যাব। বলে আপনার বাড়ি কই? আপনার বাড়ি তো দুইটা। আবার আমার আগের বউ, আমার আগের সংসার বা আমি এগুলো সব কিছু ওর কাছে কিন্তু সব কিছুই বলছে, উনি সব কিছু জানতো। তো পরে আমারে বলে যে আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন, খালার বাড়িতে না নিজের বাড়িতে? আমি বললাম না, অবশ্যই নিজের বাড়িতে নিয়ে যাব, খালার বাড়িতে কেন নিয়ে যাব? পরে আমাকে বললো তা আপনার আগের বউ যদি চলে আসে, আপনার আগের বউ যদি জিনের এখান থেকে চলে আসে? আমি বললাম আমার আগের বউ আসবে না, আর আমার আগের বউ আসলে আসুক, না আসলে নাই, ওইটা পরে। আমার আগের বউ আসলেও আমি ওর সাথে সংসার করবো না, আমি তোমার বিয়ে করে তোমার সাথে থাকবো। ও তখন হাসতে হাসতে বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, দেখা যাক, আমি আপনার সাথে থাকি বা না থাকি, আপনাকে দিয়ে আসার জন্য হইলেও আমি যাব, কারণ আমার মা অন্য কারোর সাথে আপনাকে পাঠাবে না। আমি বললাম তাহলে চলো, তুমি কালকে আমার সাথে চলো, বলে দেখি, মারে বলে দেখি। এরপরে ওর মারে বলতেছে মা আমি গিয়া ওনার এই দিক থেকে ওনারে রাস্তা দেখাই দিয়ে আসি, উনি চলে যাক। ওর মা তখন আমারে বলে কে বাবা, তোমার আর থাকতে ইচ্ছে করে না? আমি বললাম আমার আর থাকতে ইচ্ছে করে না, আমার আর ভালো লাগে না, আমি এখান থেকে চলে যাব। পরে উনি বলে আচ্ছা ঠিক আছে, যদি চলে যাও তাইলে আর কি আর করো, অনেক দিন তো ছিলা, ভালো লাগছে, আরও থাকলে ভালো লাগতো, ঠিক আছে ফাহমিদা তোমার জবা তোমাকে দিয়ে আসবে। এই কথা বলার পরে ওই দিন দুপুরবেলায় আমি তখন জবার সাথে রওনা দিলাম যে আমি এখান থেকে চলে যাব। জবার সাথে রওনা দিছি, আমি এখান থেকে বেরিয়ে গেছি, মানে ওই জঙ্গল থেকে বেরিয়েছি। বেরোয়ার পরে হাঁটতেছি, মানে কোনো কিছু পাই না, হাঁটতে অনেক দূর পর্যন্ত হাঁটছি। হাঁটার পরে আমি বললাম জবা, তুমি কি আমার সাথে আমার বাড়ি পর্যন্ত যাবা? তো বলে হ্যাঁ যাবো। আমি তো চলে আসছি আপনার সাথে যাওয়ার জন্য। দেখেন এইভাবে হাঁটতে অনেক আসার পরে আমি একটা বাস পাই। তো ওই বাসের মধ্যে উঠে আমি আর ওই আমার খালার বাড়িতে গেলাম না, আমি ডিরেক্টলি ওরে নিয়ে আমার বাড়িতে যাবো, যেহেতু আমি ওর কথা দিয়েছিলাম আমি ওরা আমার বাড়িতে নিয়ে যাব। আমি তখন আমার বাড়ির পথে রওনা দিলাম। হাঁটতে অনেক পরে আমি তখন মানে বাসে করে গিয়ে তখন মেন স্টেশনে গিয়ে ওইখান থেকে আমি তখন ওরে নিয়ে বরিশালে রওনা দিছি। রাত্রে যেতে আমার বাড়িতে প্রায় রাত্রে 10টার মতো বাজছে। রাত 10টার মতো বাজার পরে আমি বাড়িতে গেছি। আমার মা তো আমার দেখে অবাক, আমার মানে যারা আছে পরিবারের সবাই, আমার ভাই বোন যারাই ছিল ওরা তো সবাই আমার দেখে অবাক, কিরি ভাইয়া তোর এত বছর পরে কারে নিয়ে আসছে। পরে আমার আম্মা বলে এটা কে রে? আমি বললাম মা ওর নাম হচ্ছে জবা, আমি ওরে পছন্দ করি, আমি ওরে নিয়ে আসছি, ওর বাড়ি হচ্ছে খুলনাতে সুন্দরবনের দিকে। আমার আম্মা বলে তো মেয়ের বাপ মা? আমি বলে যে মেয়ের বাপ মারে ফালাইও আমার সাথে চলে আসছে, অ্যান্ড তুমি ওর সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। আমার মা বলে রাতের বেলায় কিসের বিয়ের ব্যবস্থা করব, দিনের বেলায় দেখা যাক। তা তুই আশ্চর্যই তো, তুই গোসল কর, খাওয়া দাওয়া কর। পরে আমি গোসল করলাম, জবা আমার সাথে বসে আছে, ও খাওয়া দাওয়া করছে। করার পরে ও তখন আমার আম্মার সাথে রাতের বেলায় শুইতে গেল, আমি তখন আমার ঘরে আমি তখন ঘুমাইতে গেলাম। রাতের বেলায় ঘুম আসতেছে না। সকালবেলা আমার মা তখন এসে আমার বলতেছে যে মেয়েটার সম্বন্ধে তুই কোনো কিছু জানিস? আমার কাছে কিন্তু মেয়েটারা ভালো মনে হয় না।
আমি বললাম কেন? বলে মেয়েটা রাতের মধ্যে 100 বারের উপরে বাইরে গেছে। আমি বললাম মা ও একটু বাইরে যা, রাতের বেলা বাইরে থাকতে পছন্দ করে গেছে, আচ্ছা সমস্যা নাই, বাদ দাও, তুমি কি কাজী আনছো? মা আমারে বলে তো কাজী আইনি, আমি বিয়ে পড়াবো কেমনে, মেয়ের কোনো ঠিকানা জানোস? আমি বলি এমনি কলমা পড়াই দিলে হবে, হুজুর ডেকে আনো। পরে দুপুরবেলা আমার আব্বা তখন করলো কি, মসজিদ থেকে এক হুজুর ডেকে আনছে, এবং হুজুর ডেকে আনার পরে ওই হুজুরে তখন ওর সাথে আমাকে কলমা পড়াই দিল, শুধু শেওরা যেটা বলে কলমা, ওই কলমা পড়াইছে। কলমা পড়ানোর পরে হুজুর চলে গেছে। আমার মা তখন বলতেছে লোকে লোকে জানাজানির দরকার নাই, কারণ এটা যদি বাইরের লোকজন জানতে পারে তো শ্বশুরবাড়ির ফার্মিতার বাপ মা জানলে তারা চলে আসবে এবং তারা ঝামেলা করতে পারে, তাই এর কাউরে জানানোর দরকার নেই। পরে আমি বিয়ে করছি, করার পরে ওই রাতের বেলায় তখন আমার আম্মা আমার ছোটো বোন আসছে তার শ্বশুরবাড়ি থেকে, পরে বাসর ঘর রেডি করলো। বাসর ঘরের মধ্যে আমি গেলাম, তো এতদিন পর্যন্ত আমার সাথে আছে বা আমি কিন্তু দেখে হয়তো পায়ে সবসময় আপনার মোজা পরে থাকতো, একদম পা অনেক পর্যন্ত মোজা পরে থাকতো। তো ওই জন্য বাসর ঘরে যখন ওই মোজাটা খুললো, আমি দেখলাম কি ওর পায়ের মধ্যে এত বড় বড় লোম। আপনার গরুর পায়ে যেরকম খরম হয় না, গরুর পায়ে যেরকম আপনার ঘোড়ার পা যেরকম হয় অনেকটা, কিছুটা ঘোড়ার পায়ের মধ্যে যেরকম খরম টাইপের থাকে, এরকম খরম টাইপের, মানে ইয়ের মতো আপনার এই কি বলে নখগুলো অনেক লম্বা লম্বা, ইভেন হচ্ছে আর পায়ের মধ্যে এরকম পশম। এগুলো দেখার পর আমি বললাম কী ব্যাপার জবা, তোমার পা এরকম কেন? আমাকে বলে কোনো সমস্যা নেই, আমার পা এমনিতেই এরকম, আমি এরকমই। মানে এ আমার সাথে কেন কথা বলতে চান? এবং এটা বলার পর আমার মনের ভিতরে তখন ডাউট ঢুকে যায়, মানে সন্দেহ ঢুকে যায়, কিন্তু বিষয়টা কি। এবং রাতের বেলায় এই নিয়ে আমি তারে বারবার প্রশ্ন করি, ও আমার কোনো প্রশ্নের জবাব দেয় না, মানে কোনো কিছু বলে না। এরকম করতে করতে রাতটা কোনো মতো কেটে গেল। কিসের বাসর কিসের কি, আমি ওর শরীরেও হাত দিলাম না, ওর পা দেখে আমি ভয় পেয়ে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠে থেকে যে ও নাই। পরে দরজা খোলা, আমি ভাবলাম বাইরে গেছে, বাইরে গিয়ে মারে বললাম মা জবা কি আসছে নাকি? মা বলে কই, আমি তো দেখি নাই। আমি বললাম কি বলো, জবা তো ঘরের বাইরে আসছে। মা বলে আমি তো দেখি নাই, ঘরের বাইরে কই গেল? ঘরের বাইরে গেল কই? আমি বললাম ঘরের বাইরে কই গেল মানে ও তো ঘরের বাইরে আসছে। আমার মা বলে আরে তুই পাগল হয়ে গেছিস নাকি, ও ঘর থেকে বেরোয় নাই। পরে আমি বেরিয়ে দেখি যে ও নাই। এটা খুঁজতে শুরু করছি, খুঁজতেছি এখানে ওইখানে অনেক জায়গা নাই। আমার আব্বা আম্মা দুজনেই বলে তোর কপাল খারাপ, তুই বিয়ে করে বউ আনলে পরে তোর বউ চলে যায়, তা তোর আর বিয়ে করার দরকার নেই। ও কোথায় গেল, মানে ও তো রাস্তা চেনে না, গাড়ি চেনে না, তাহলে গেল কোথায়? মনের ভিতর তখন সন্দেহ ঢুকে গেল। ওর পাও তো আমি এরকম দেখছি। এইবার আমি কী করলাম, এর পরের দিন ওরা না পাই আমি আমার খালার বাড়িতে আসছি। খালার বাড়িতে আসার পর তো আমার সাথে যারা মধু আনতে গেছে এরা তো সবাই আমার দেখে অবাক, কিরে তুই এতদিন পরে? আমি বললাম যে এই ঘটনা খালারে বলছি। খালা বলে সুন্দরবনের ভিতরে তুই বাড়িঘর পাইলি? ওই তো কোনো বাড়িঘর নাই। এরপরে আমি তখন আমার যেই লোকগুলো আছে ওদেরকে বললাম যে এমন এমন ঘটনা, আমি এরকম একটা বাড়িতে গেছি। ওরা বলে সুন্দরবনে আজকে আমরা 10 বছর 15 বছর আমার বাপ দাদারা সুন্দরবনে থেকে মধু আনতো বা সুন্দরবন আনতো, আমরা তো সুন্দরবনে কোনো ঘর বাড়ি দেখি নাই। আমি বললাম এই দিক দিয়ে আমি সোজা গেছে, বলে সোজা গেলে তো ইন্ডিয়া যেতে তো 3 দিন লাগবে, আর ইন্ডিয়ার ভিতরেও তো সুন্দরবনে কোনো ঘর বাড়ি নাই, সুন্দরবনের ভিতরে তো কোনো ঘর বাড়ি নাই। আমি বললাম এরকম একটা বন এবং বনের ভিতরে এরকম একটা ঘর ছিল। ওরা তখন বলতেছে এগুলো তুই কী বলতেছে, এগুলো কখনোই সত্য না। এবং আমি তখন ওদেরকে নিয়েই মানে খালারে নিজেকে নিয়ে আমি তখন ভিতরে বহু দূর পর্যন্ত গেছি, এরকম কোনো ঘর বাড়ি আমি দেখতে পাই না। ওরা তখন বলে তুই পাগল হয়ে গেছিস, তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই তোর বাড়িতে যা, তুই তোর ঘরে যা, তুই এরকমটা করিস না, তুই ভালো হয়ে যা, আমার এগুলা বলে। আমি বলি যে না, আমি ভালো হয়ে যাবো মানে আমার ভালো লাগতেছে না। এবং এক পর্যায়ে আমি ওর জন্য মানে জবার জন্য পাগল হয়ে যাই। মানে ফাহমিদার জন্য আমার যা হয়েছে এটা তো কিছুই না, আমি জবার জন্য পরিপূর্ণভাবে পাগল হয়ে যাই। আমি জানি সুন্দরবনে পদে পদে বিপদ, প্রতিটা কাইকে বাঘের আক্রমণ, বাঘের কামড় খেয়ে অনেক মানুষ মারা যায়, বাঘ মানুষকে মেরে ফেলে। এগুলো জানার পরেও আমি মরণকে বরণ করে সুন্দরবনে আমি হাঁটতে শুরু করি। আমার কথা হচ্ছে মরে গেলে গেছি, কিন্তু আমার আর কিছু ভালো লাগতেছে না, আমি এবার কিছু একটা করেই বসবো। আমি এই সুন্দরবনের দিকে আমি হাঁটতে থাকি, সুন্দরবনের দিকে হাঁটতে থাকি। একে আমি একা হাঁটি। আমার মানে তখন আমি আপনাকে এই সত্য কথাটা বলি, আমার ইচ্ছে হচ্ছে যে আমাকে বাঘে নিয়ে যাক, আমি মরে যাব। মানে আমার জীবনটা কেন এরকম হবে, আমার ভাগে নিয়ে যাক, আমি আমার ভাগের কামড় খেয়ে আমি চলে যাব। এমন করতে করতে যেমনটা মনে মনে চিন্তা করে সুন্দরবনে ঘুরতাম, এমন করেই একদিন ভোর দুপুরবেলা আমি বাঘের আক্রমণে পড়ে যাই। চারদিক থেকে 3টা বাঘ এসে চারদিক থেকে আমাকে অ্যাটাক করে। তা আমি তখন আল্লাহর নামের উপরে জীবন আমি মানে দোয়া পড়ছি, দোয়া দরুদ পড়লাম। আর আমি তো জানি আমার জীবন শেষ, আমি যেহেতু এই পর্যন্ত চলে আসছি বা এটা হয়ে গেছে, তাহলে আমার জীবনের আর কিছু নেই, আমি মারা পড়বো বা আমি মারা যাবো। আমি পুরো ওই পরিকল্পনাতেই ছিলাম যে আমি শেষ। এখন এই অবস্থার মধ্যে এই বাঘগুলো চারদিক থেকে যখন আমার দিকে দিয়ে আসতেছে, হঠাৎ করে আমি জ্ঞানটা হারিয়ে ফেলি। মানে আমার মেমোরি লস করে আমি জ্ঞান হারিয়ে ফেলার পরে অজ্ঞান হয়ে যাই। এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে কতক্ষণ অজ্ঞান থাকি জানি না। এবং জ্ঞান ফেরার পরে আমি দেখি আমি সুন্দরবনের বাইরে একটা জায়গার মধ্যে আমাকে শোয়াই রাখা হয়েছে।
এবং যখন শোয়াই রাখা হয়েছে তখন আমি বুঝে যাই যে কিরে তাইলে তো মানে আমি তো তাহলে তো মনে হয় আমার সাথে কিছু না কিছু ও মনে হয় আমরা এখনও ফলো করে, মানে আমি তো বুঝে গেছি তখন জবা কোনো মানুষ ছিল না, অন্য কিছু ছিল। তা ও মনে হয় আমার ফলো করে, নাইলে বাঘগুলো আমাকে আক্রমণ করলো চারদিক থেকে। ওই আক্রমণের অবস্থায় আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলার পর আমি এই জায়গায় কীভাবে আসলাম, তা কেউ তো আমাকে এবার বেরিয়েছে, আমার খালার বাড়ির কাছাকাছি এনে দিয়ে গেছে আমারে। আমি তখন এই সুন্দরবনের ভিতরে আবার ঢুকছি, আমি আবার আমার বাঘে কামড় দেখ, আমি বাঘে কামড় খেয়ে মরে যাবো, নাইলে আমি ওর চিৎকার করে ডাকি ওজবা ওজবা, চিৎকার করে ডাকি, চিৎকার করে ডাকতেছি না, ওর দেখা আর আমি পাইলাম না। এরকম চিৎকার করতে করতে একদিন সুন্দরবনের ভিতরে আমি শুয়ে আছি, মানে বাঘের কামড় খেয়ে মরার জন্য আমি পুরো প্রস্তুত। রাতের বেলায় আমি ওর স্বপ্ন দেখলাম। ওই দিন স্বপ্ন দেখার পর ও আমারে বললো, দেখো তুমি অনেক বড় বিপদে পড়ছিলে, এর আগেও আমার মা তোমাকে রক্ষা করে আনছে এবং আমাদের বাড়িতে তোমাকে রাখছে। এটা সত্যি যে আমি অনেক ভুল করে ফেলেছি, তোমাকে আমার ভালো লেগে গেছে এবং ভালো লাগা থেকে আমি তোমার উপর দুর্বল হয়ে আমি তোমার বাড়ি পর্যন্ত গেছি। এবং আমরা তো জিন, আমরা তো কোনো মানুষের সাথে থাকতে পারবো না, কোনো মানুষের সাথে থাকা আমাদের পক্ষে সম্ভব না, তো আমি তোমার সাথে থাকতে পারবো না। কিন্তু আমি কেন তোমার সাথে তোমার বাড়ি পর্যন্ত চলে গেলাম আমি এটা নিজেও বুঝি নাই। তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার জীবন দশায় কখনোই আর তোমার সামনে পড়বো না, তোমার সাথে আমার দেখা হবে না। তবে তুমি যেহেতু আমাকে এতটা ভালোবেসেছো বা আমার জন্য এই পাগলামি করতেছো, নিজের জীবনটা দিয়ে দিছো, বাঘের সামনে নিজের জীবন বিলিয়ে দিচ্ছ, তো সেজন্য আমি তোমার একটু উপকার করে যাই। আমি তোমার বউকে তোমার কাছে এনে দিলাম, তুমি সকালবেলা তুমি বাড়ি যাও, তোমার বউরে তুমি পাইবা, তোমার বউ তোমার কাছে আছে, যেভাবে পারছে আমি তোমার বউকে তোমার কাছে এনে দিছি। আর তোমার কাছে আমার অনুরোধ থাকবে, এরপর থেকে তুমি আর আমাকে খোঁজার চেষ্টা করো না, এবং আমাকে এরপর থেকে যদি খোঁজার চেষ্টা করো তোমার অনেক ক্ষতি হবে। এই বলে আমি তখন ঘুম ভাঙার পর আমি সুন্দরবন থেকে খালার বাড়িতে আসছি। আইসা আমি তখন মনে মনে চিন্তা করতেছি, আসলেই কি আমার বউ কি বাড়িতে আইছে বা আমার বউরে কি ফাহমিদারকে পাওয়া গেছে, ওইটা জানার জন্য আমি তখন খালাম্মার বাড়ি থেকে রওনা দিলাম বরিশালে আমাদের বাড়িতে এসে আমি আলহামদুলিল্লাহ আমার বউ ফাহমিদার আমি দেখতে পাইলাম। মায়ের জিজ্ঞেস করলাম যে মা কি গো, ফাহমিদা কোত্থেকে আসছে? মা বলে পাগল বেশে হাঁটতে হাঁটতে বাড়ির মধ্যে কোত্থেকে আসছে, এসে আমাকে বলে পানি দেবে, পানি দিছি, দেওয়ার পরে হুজুর আনছি, হুজুরে জিন ছিল সাথে, জিন ছাড়াইছে, এখন তো ভালো আছে। আমার সাথে কি হয়েছে এটা তো আমি আমার মায়ের কাছে বলি না। ফাহমিদার বাবা মা আসছে, ওরা সাবাযত্ন করতেছে এবং ঠিকঠাক করে তাবিজ তেমান পরে ফাহমিদার সাথে পুনরায় আমারে আবারও সংসার করাইতে দিল এবং আমি আজও ফাহমিদার সাথে সংসার করি। এখন আমার সংসার জীবনে আমার 2টা কন্যা সন্তান, একটা ছেলে আছে, 2টা মেয়ে আছে। আমার ছেলেটারা এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে, এসএসসি পরীক্ষা দিছে, কলেজে পড়তেছে। আর আমার ছোটো যে 2টা মেয়ে আছে এরাও স্কুলে পড়তেছে। আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। তো ফাহমিদাকে আমি কোনোদিনও বলি নাই আমার জীবনের সাথে যা ঘটেছে বা যেটা হয়েছে। তো আপনাকে কথাগুলো বললাম, আমার ভালো লাগলো, আপনার গল্পগুলো আমি শুনি সেখান থেকে। তো আমি এরপরে আর কোনোদিনও জবারে দেখি নাই বা জবার কোনো ঠিকানা আমি খুঁজে পাই নাই। ওই ঘর, ওই বাড়ি, জবার মা, এই সবই আমার কাছে কল্পনার জগতেই ছিল। আজও সে আমার কাছে কল্পনার রাজ্যের রাজকন্যা। হয়তো তারা আমি আর পাবো না, তবে সারা জীবন তাকে আমি ভালোবেসে যাব। জবা দেখেনেই থাকুক, ভালো থাকুক। জবার উসিলায় আমি ফাহমিদাকে পেয়েছি। আপন ভাই যদি মনে করেন আমার গল্পটা রেকর্ড করতে পারেন, আমি আমার গল্পটা রেকর্ড করার অনুমতি দিলাম। আর বরিশালে আমার ঠিকানা এবং আমার খালার ঠিকানা আমি 2টি আপনাকে দিলাম। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত বরিশালের ভাই নাজমুল সাহেবের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে শোনার জন্য। আমি একটু অসুস্থ, এই জন্য গল্পটা আমি পারেন নাজমুল ভাইয়ের কাছে অনেক সরি। তিনি হয়তো বলবে যে ভাই আমার গল্পটা অনেক কেটে ফেলেছে। হ্যাঁ, গল্পটা লাস্টের দিকে এই জবা পরিটার সাথে অনেক ঘটনা আছে, আর অনেক ঘটনা আছে পরিটার সাথে। এটা প্রায় 2 ঘন্টা লাগতো পুরোটা গল্প শেষ করতে গেলে। তো আমি ওইখান থেকে কিছু বিষয় স্কিপ করে দিয়েছি, এই জন্য নাজমুল ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, বা যারা শুনেছেন প্রত্যেকেই বলে যাচ্ছে যে আমি আসলে কিছু বিষয় স্কিপ করেছি। বিকজ আমি রোজা রেখেছি এবং আজকে রোজা রেখে দিনের বেলায় শ্যুট করতেছি, এই জন্য হয়তো একটু নার্ভাস লাগতেছে, যার জন্য কিছুটা কেটে ফেলেছি। এরপরে যদি কোনো অংশে না বুঝে থাকেন আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকুম।